হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের লেকচারের যে টপিক বা বিষয়বস্তু সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ঠিক আছে, আমরা এই ক্লাসে থিওরিটিক্যাল কোনো কিছুই পড়বো না, জাস্ট একটা বইয়ের যত ম্যাথ আছে সেই ম্যাথগুলো আজকে আমরা সলভ করবো এবং ম্যাথ কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেই বিষয়গুলো আজকে একটু দেখবো। ঠিক আছে, তাহলে চলো ভাইয়া, দেরি না করে আমরা শুরু করে দিই আজকের লেকচার। আচ্ছা ভাইয়া দেখো, তো প্রথমে আমরা যে ম্যাথটা রাখছি সেটা হচ্ছে যে স্থির তাপমাত্রায় 2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 4 × 10⁻⁴ মিটার কিউব। হ্যাঁ, তো ক নম্বর পোর্শনটা কি বলছে যে 8 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে গ্যাসের আয়তন ও কত চাপে গ্যাসটির আয়তন 2 × 10⁻³ মিটার কিউব হবে সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, খুবই সহজ একটা ম্যাথ। তাহলে চলো আমাদের প্রথম পোর্শনটা আমরা প্রথমে সলভ করা শুরু করি। প্রথম পোর্শনে কি বলছে, গ্যাসের আয়তনটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি? আমরা বয়েলের সূত্র অনুসারে জানি না যে P1 V1 আমরা কি জানি, P2 V2। এটা আমরা জানি কিনা? এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের বের করতে বলছে কি, দেখো এখান থেকে আমাদের বের করতে হবে V2 এর ভ্যালুটা আমরা বের করবো। তাহলে V2 এর ভ্যালু আমরা এখান থেকে কি লিখতে পারি যে P1 V1 ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি এখানে, ডিভাইডেড বাই P2। আচ্ছা, এটা লিখতে পারি। আচ্ছা, তো এখন যদি এখানে জাস্ট মানগুলো বসাই দাও, দেখো তুমি এখানে আসলে আমরা পাশে এখানে P1 কত, এগুলো কত, এগুলো আমরা লিখতেছি না। ঠিক আছে, জাস্ট আমরা মানগুলো বসাবো, খুব তাড়াতাড়ি ওইতে ম্যাথগুলো সলভ করে ট্রাই করবো। তাহলে দেখো এখানে আমাদের P1 এর মানটা কত দেওয়া আছে, দেখো P1 এর মানটা আমাদের এখানে দেওয়া আছে 2 × 10⁵। V1 এর ভ্যালু কত দেওয়া আছে, 4 × 10⁻⁴ ডিভাইডেড বাই P2 এর ভ্যালু কত দেওয়া আছে, 8 × 10⁵। ঠিক আছে, আচ্ছা এখন তুমি যদি আলটিমেটলি এই টোটাল পোর্শনটুকুকে ক্যালকুলেশন করো, দেখবে এখান থেকে তুমি একটা V2 এর ভ্যালুটা পাই যাবে না। V2 এর ভ্যালু কত পাবা, 1 × 10⁻⁴ বলো তো এখানে কিসে, মিটার কিউবে আছে। ঠিক আছে, তার মানে এখানে আমরা মিটার কিউবেই লিখবো। ঠিক আছে, তাহলে চলো আমাদের প্রথম পোর্শন কিন্তু শেষ। এখন আমাদের সেকেন্ড পোর্শন বা খ নম্বর পোর্শন কি বলছে। তো খ নম্বর পোর্শন কি বলছে, কত চাপে গ্যাসটির আয়তন আসলে 2 × 10⁻³ মিটার কিউব হবে। ঠিক আছে, কত চাপে গ্যাসের আয়তন 2 × 10⁻³ মিটার কিউব হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে P1 V1 কি লিখতে পারি, P2 V2। আচ্ছা, তো এখন দেখো এখানে যদি আমরা P2 এর ফর্মুলাটা বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে P2 কি লিখতে পারি যে P1 V1 ডিভাইডেড বাই কি, V2। তো আলটিমেটলি দেখো জাস্ট এখানে মানগুলা বসাই দাও আগের মতোই। ঠিক আছে, 2 × 10⁵। V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁴ ডিভাইডেড বাই V2 এর ভ্যালু কত দেওয়া আছে এখানে, 2 × 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, 2 × 10⁻³ হ্যাঁ, তাহলে আলটিমেটলি তুমি এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো কি, দেখো এখানে কি থাকে, এটা কিন্তু হাতে হাতে ক্যালকুলেশন করা যায়, কিন্তু যারা বেশি একটু দুর্বল বা হাতে হাতে ক্যালকুলেশন করতে পারে না, তারা ক্যালকুলেটর বসে ক্যালকুলেশন গুলো করবা। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি আসলো, আমাদের P2 এর ভ্যালুটা কত আসলো, দেখো তো 4 × 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই যে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে এই যে এককগুলা, কোন এককগুলা কিভাবে বসবে, কোন জায়গা থেকে কোন জায়গায় কনভার্সন হচ্ছে, এই কনভার্সনগুলো কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নাইলে কিন্তু মোটামুটি দেখবা পরে যে হঠাৎ করে একটা এক এককে চাইছে, তুমি এই জিনিসটাকে আরেক এককে বের করে ফেলতেছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো কিন্তু আমাদের মোটামুটি কিন্তু এই ম্যাথটা কিন্তু শেষ। ঠিক আছে, একটা খুবই সহজ ম্যাথ ছিল। চলো আমাদের আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা কি বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দেওয়া আছে কত, 3 লিটার। ঠিক আছে, চাপ স্থির রেখে তাপমাত্রা যদি 91 ডিগ্রি সেলসিয়াস করা হলে এর আয়তন কত হবে, 91 ডিগ্রি সেলসিয়াস করা হলে এর আয়তন কত হবে। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা কিন্তু জানি, সেটা কি, চার্লসের সূত্র অনুসারে আমরা কি জানি যে চাপ স্থির থাকায়, ঠিক আছে, চাপ স্থির থাকলে কিন্তু সেখানে চার্লসের সূত্রটা খাটে। হ্যাঁ, তাহলে সেখানে আমরা কি লিখতে পারি যে V = V0 × 1 + θ/273। আমরা এটা লিখতে পারি না যে V = V0 × 1 + θ/273। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের V0 এর ভ্যালুটা কত দেওয়া আছে, আমাদের এখানে V0 এর ভ্যালু কত দেওয়া আছে বলো তো, আয়তন কত দেওয়া আছে, 3 লিটার। আচ্ছা, এখন দেখো এখানে লিটারে দেওয়া আছে বিষয়টা। হ্যাঁ, V0 দেওয়া আছে 3 লিটার। আচ্ছা, এখন লিটার থেকে মিটার কিউবের কনভার্সন জানো, 1 লিটার, আমরা লিখে রাখি 1 লিটার হবে কি, 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, 1 লিটার 10⁻³ মিটার কিউব। তাহলে এখান থেকে যদি আমরা মিটার কিউবে কনভার্সন করে নিই, তাহলে এখানে কি থাকে, 3 × 10⁻³ মিটার কিউব, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু বিষয়টা হয়ে গেল। তাহলে 3 × 10⁻³
ইন্টু 1, তারপর ফর্মুলা অনুযায়ী থিটার ভ্যালু কত? দেখো থিটাটা কিন্তু এখানে আমরা কিসে রাখবো বলো তো? থিটাটা কিন্তু এই ফর্মুলাতে আমরা রাখবো সেলসিয়াসে, ঠিক আছে? এখানে আমরা কেলভিনে নিব না। তাহলে কি হয়ে গেল? 91 ডিভাইডেড বাই 273, ঠিক আছে? জাস্ট সবগুলো আছে ক্যালকুলেটরে বসে একটা ক্যালকুলেশন করবা, দেখবো মানটা বের হয়ে গেছে। তো এখান থেকে আমাদের আসে কি 4 ইন্টু 10⁻³ -3 মিটার কিউব আসছে, ঠিক আছে? এখানে তোমরা যদি ক্যালকুলেশন করো এটার ভ্যালুটা তুমি এটা পাবা। তো এখন দেখো আমরা এখানে কি লিখছিলাম যে 1 লিটার ইজ ইকুয়াল টু কি 10⁻³ ঠিক আছে? এখন যদি মিটার কিউব থেকে তুমি লিটারে নাও তাহলে কি হবে এখানে 4 লিটার। 4 লিটার আলটিমেটলি কিন্তু আমাদের কিন্তু এই অ্যান্সারটাই বের করতে বলছে, ঠিক আছে? এটা কিন্তু বের করতে বলছে। খুবই সহজ ম্যাথ, ইজি ম্যাথ, একটু ট্রাই করা লাগে, ট্রাই করলে মোটামুটি পারা যায়। আচ্ছা দেখি আমাদের 3 নম্বর ম্যাথটা কি বলছে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বন্ধ বোতলে গ্যাসের চাপ দেওয়া আছে, হ্যাঁ? 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বোতলের ভেতরের চাপ কত হবে সেটা বের করতে বলছে, সেটা বের করতে বলছে। আচ্ছা, চাপ ও তাপমাত্রার মধ্যে একটা রিলেশন এখানে দেখাইছে, ঠিক আছে? আমরা কিন্তু গেই-লুসাকের যে চাপের সূত্রটা পড়ছি আগে, সেখানে কিন্তু বলছে যে চাপ ও তাপমাত্রার মধ্যে কিন্তু একটা সম্পর্ক বিরাজমান, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই অনুযায়ী কি লিখতে পারি, P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2, আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা P2 এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে? তাহলে P2 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে P1 T2 ডিভাইডেড বাই T1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তো এখানে আমরা যদি P1 এর ভ্যালুটা কত হবে? P1 এর ভ্যালু হবে 3 ইন্টু 10⁵, 3 ইন্টু 10⁵, ঠিক আছে? T1, সরি T1 না T2। আচ্ছা T2 কত দেওয়া আছে? 227 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট এটাকে আমরা কি কেলভিনে কনভার্ট করতে হবে। 227 ডিগ্রি সেলসিয়াস, 227 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটাকে যদি তুমি কেলভিনে কনভার্ট করো কি করবা বলো তো? 227 প্লাস 273 কেলভিন, ঠিক আছে? এটা কেলভিনে। আচ্ছা, এখান থেকে যদি T2 এর ভ্যালুটা আমরা বের করে ফেলি তাহলে এখান থেকে আমাদের কেলভিন কত আসে? 500 কেলভিন, ঠিক আছে? 500 কেলভিন। আচ্ছা, আবার T1 দেখো দেওয়া আছে কি 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? T1 দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। আলটিমেটলি এখানে T1টা লেখো 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ক্যালভিনে নিই তাহলে কত হবে? 27 প্লাস 273, 27 প্লাস 273, ঠিক আছে? আলটিমেটলি কিন্তু এখানে আসতেছে কত? 300 কেলভিন, 300 কেলভিন। দেখো আমাদের T1 T2 দুইটাই কিন্তু বের হয়ে গেছে, হ্যাঁ? এখন জাস্ট মানগুলো বসাই দিব। এখানে দেখো কি হবে, 500 ডিভাইডেড বাই T1, T1 এর ভ্যালু এখানে কত আছে? 300, ঠিক আছে? তো আলটিমেটলি এখন এটাকে তুমি ক্যালকুলেশন করলে এখানে আসতেছে কত দেখো তো, 5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? 5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখো আমাদের বের করতে বলছিল কি যে 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বোতলের ভিতরে চাপ কত হবে? আমরা কিন্তু P2 এর ভ্যালুটা পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা দেখি আমাদের পরবর্তীতে 4 নম্বর ম্যাথটা কি বলছে। দেখো এখানে কি বলছে, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 5 ইন্টু 10⁵ প্যাসকেল চাপে কোনো কিছুর আয়তন দেওয়া আছে কি 100 সেন্টিমিটার কিউব, হ্যাঁ? 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 10⁶ প্যাসকেল চাপে এর আয়তনটা কত হবে, ঠিক আছে? এর আয়তনটা কত হবে? আচ্ছা, আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে সাধারণ সমীকরণ যেটা আছে সেটা থেকে আমরা কি জানি, যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2, এটা আমরা জানি কি না? এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? তো আলটিমেটলি দেখো এখানে যদি আমরা V2 এর একটা ফাংশন বের করতে চাই তাহলে এখানে আমরা কি লিখতে পারি, V2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়, P1 V1 T2 ডিভাইডেড বাই এখানে কি আসে T1 ডিভাইডেড বাই T1 ইন্টু P2। এটা কিন্তু আমরা বের করে ফেলছি, ঠিক আছে? দেখো এখানে কিন্তু অত্যাধিক মাত্রায় আমাদের কি ডাটা লাগতেছে। সো তোমাদের যদি উল্টাপাল্টা হয়ে যায় তোমরা পাশে এখানে শর্টে একটু লিখে রাখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে প্রাথমিক চাপ P1 যেটা আমরা ধরছি সেটা কি লিখতে পারি, লিখে রাখতে পারি এখানে 5 ইন্টু 10⁵ প্যাসকেল। তারপরে আমাদের কি লিখতে পারি, আয়তন কত দেওয়া আছে V1, V1 কত দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব বা 100 কিউবিক সেন্টিমিটার। তারপরে T1 আদি তাপমাত্রা কত দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি তুমি ক্যালভিনে নাও তাহলে এখানে কি হবে 303 কেলভিন। এগুলা তোমাদের একটু মুখে মুখে করে ফেলতে হবে, ঠিক আছে? এই যে এই কনভার্সনগুলো, ছোট ছোট কনভার্সনগুলো একটু হিসাব তাড়াতাড়ি করা শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে কি P2 কত দেওয়া আছে? P2 দেওয়া আছে হচ্ছে 10⁶ প্যাসকেল, ঠিক আছে? P2 দেওয়া আছে 10⁶ প্যাসকেল, হ্যাঁ? এখন T2 কত দেওয়া আছে? T2 দেওয়া আছে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে তুমি যদি কনভার্সন করো তাহলে কি হবে 353
কেলভিন। ঠিক আছে, 353 কেলভিন। দেখো আমাদের কিন্তু ডাটা মোটামুটি সবগুলো বের করা শেষ। তাহলে এখন জাস্ট আমরা কি করবো এখানে, আমাদের এখানে কি করার আছে বলো তো ভাইয়া? মানগুলা বসাই দিব। তাহলে এখানে আমরা মানগুলা বসাই। দেখো পি ওয়ান এর ভ্যালু কত ছিল, 5 × 10⁵, ভি ওয়ান এর ভ্যালু কত ছিল 100 সেন্টিমিটার কিউব। দেখো এখানে কিন্তু ভাই এই যে ভি ওয়ান এটা আমরা 100 সিএম কিউবে রাখলাম, কিন্তু এখানে যে ভিটার মানটা বেরোবে না সেটা কিন্তু আমাদের সেন্টিমিটার কিউবেই লিখতে হবে। তাহলে আমরা এখানে 100 লিখে দিই। 100 টি টু, টি টু এর ভ্যালু কত দেওয়া পাইছি আমরা 303। হ্যাঁ, তাহলে ডিভাইডেড বাই টি ওয়ান, ডিভাইডেড বাই টি ওয়ান। আচ্ছা দাঁড়াও, দাগটা একটু ভালো হয়নি, দাগটা একটু ভালো দিয়ে দিই। আচ্ছা টি ওয়ান, টি সরি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এই যে টি ওয়ান এটা তো টি টু এর ভ্যালু, টি টু এর ভ্যালু কত পাইছি আমরা 353। ঠিক আছে, টি টু এর ভ্যালু পাইছি আমরা 353। আর এখানে নিচে কি বলবে টি ওয়ান, টি ওয়ান এর ভ্যালু কত 303 ইন্টু পি টু, পি টু এর ভ্যালু কত পাইছি আমরা 10⁶। তো আলটিমেটলি এখন এটা ক্যালকুলেটর বসে ক্যালকুলেশনটা করবা, দেখবা যে মোটামুটি যেগুলো আসছে মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে হিসাব করে মানটা কি পাইছি, এটা হচ্ছে 58.25 সেন্টিমিটার কিউব। আমাদের আলটিমেটলি কি বের করতে বলছিল দেখো তো, 10⁶ প্যাসকেল চাপের আয়তন কত হবে। তো আয়তন আমরা কত পাইছি 58 ইন্টু 58.25 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে ভাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে চলো আমাদের পরবর্তীতে যে ম্যাথটা আছে সেটা আমরা দেখি। তো 5 নম্বর ম্যাথটা কি বলছে, খুবই ইজি একটা ম্যাথ। চলো শুরু করি। যে 1.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে 40 গ্রাম অক্সিজেনের আয়তন যদি 0.05 সিএম মিটার কিউব হয়, তাহলে এটা তাপমাত্রা বের করতে বলছে। ঠিক আছে, এটা তাপমাত্রা বের করতে বলছে। আচ্ছা দেখো এখানে আমাদের ফার্স্টে দেওয়া আছে কি কি সেই জিনিসটা আমরা দেখি। এখানে পি কত দেওয়া আছে, পি ওয়ান বা পি তুমি যাই লোক এটার কোনো প্যারাই নেই এখানে। ঠিক আছে, তো 1.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা তুমি এখানে প্যাসকেলও লিখতে পারো, সমস্যা নাই। এখানে ভি কত দেওয়া আছে 0.05 মিটার কিউব, এটা ভি দেওয়া আছে। আচ্ছা এখন মোলার গ্যাস ধ্রুবক বা মোলার কনস্ট্যান্ট সেটা কি আর, আর এর ভ্যালু আমরা এখানে দেখো অনেকগুলা ভ্যালুতে কিন্তু আছে। ঠিক আছে, তো আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। ঠিক আছে, জুল পার মোল পার ক্যালভিন এই এককে এই জিনিসটা লাগবে। আচ্ছা এখন আমাদের কি মোল সংখ্যা বের করতে বলছে। ঠিক আছে, এখন আমাদের মোল সংখ্যা যদি বের করতে চাই তাহলে এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডাব্লিউ ডিভাইডেড বাই এম। দেখো এখানে কি অক্সিজেনের কত গ্রাম দেওয়া আছে, 40 গ্রাম কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, অক্সিজেনের 40 গ্রাম দেওয়া আছে। এখন ও টু, এখানে অক্সিজেন একা না। ঠিক আছে, এখানে আমরা ধরবো কি ও টু। হ্যাঁ, ও টু। তো এখানে দেখো এই ও টু এর জন্য এখানে আণবিক ভরটা কত হবে বলো তো ভাইয়া, 32। আচ্ছা এখন তুমি টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করলে দেখবা এখানে আসতেছে কি 1.25। ঠিক আছে, 1.25। তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি সবগুলা আমাদের মান যেগুলো বের করা সেগুলো কিন্তু আমরা বের করে ফেলছি। তাহলে এখন আমরা কি বসাইতে পারি এখানে, যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, আমরা এখান থেকে এটা বসাইতে পারি। তো দেখো এখানে আমাদের চাইছে কি তাপমাত্রা টি চাইছে, তাহলে এই তো টি টি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে পিভি ডিভাইডেড বাই এন আর, পিভি ডিভাইডেড বাই এন আর। তো আলটিমেটলি এখানে পি এর ভ্যালু আমরা কত পাইছি 1.5 ইন্টু 10⁵, ভি এর ভ্যালু কত পাইছি 0.05। ঠিক আছে, ভি এর ভ্যালু আমরা পাইছি ডিভাইডেড বাই এন, এন এর ভ্যালু আমরা কত পাইলাম 1.25 ইন্টু আর, আর এর ভ্যালু কত 8.314, বা এটাকে 316 চলে এখন নাকি। ঠিক আছে, সেটা কোনো সমস্যা নাই। তো এখান থেকে দেখো আমরা যদি টি বের করি, জাস্ট খালি ক্যালকুলেশনটা করবো। এখানে ক্যালকুলেশন করলে এখানে কত আসছে 721.7 ক্যালভিন। ঠিক আছে, 721.7 কেলভিন। আমরা কিন্তু কেলভিন এটা পাই গেছি। ঠিক আছে, এখন যদি এখান থেকে সেলসিয়াসে নিতে চাও সেখানে কি করতে হবে, তখন আমরা কি করতাম, সেলসিয়াস থেকে যদি কেলভিনে দিতাম 273 যোগ করতাম। এখন কেলভিন থেকে সেলসিয়াস আসবো, তাহলে কি করতে হবে ভাইয়া বলো তো, খুবই সহজ বিষয়। 273 আমরা মাইনাস করে দিব, তাহলে 721.7 মাইনাস 273, তাহলে কি হয়ে গেল ডিগ্রি সেলসিয়াস। তো আলটিমেটলি দেখো এই টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের আসতেছে কি 448.7 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আমাদের বের করতে বলছিল কি, আমাদের বের করতে বলছিল যে তাপমাত্রা নির্ণয় করো। তো তাপমাত্রা কিন্তু আমরা পাইছি এখানে 448.7 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, চলো চলো আমাদের পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি বলছে, 6 নম্বর ম্যাথ। দেখো এখানে দিয়ে দিছে কি, যদি আর ইজ ইকুয়াল টু 8.3 জুল পার কেলভিন পার মোল হয়, তবে 72 সেন্টিমিটার পারদ-চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেনের আয়তনটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আয়তনটা নির্ণয় করতে বলছে।
তাহলে চলো এখানে কি কি দেওয়া আছে সেগুলো একটু লিখি আগে। আর কি দেওয়া আছে দেখো তো, আর এর ভ্যালু কত দেওয়া আছে 8.3, ঠিক আছে, আর এর ভ্যালু দেওয়া আছে 8.3 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে, আমরা কিন্তু তারের ভ্যালুটা লিখে ফেললাম। তাহলে এখন চাপ পি কি বলছে যে 72 সেন্টিমিটার পারদ চাপ, ঠিক আছে, 72 সেন্টিমিটার পারদ চাপ, তাহলে চাপ পি ইজ ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি 72 সেন্টিমিটার পারদ চাপ বা হাইড্রোগ্রাইরাম, এটা লেখা যায়। আচ্ছা এখানে যদি মিটারে কনভার্ট করি তাহলে কি হবে 0.72 মিটার এটা। আচ্ছা, তো এখন দেখো এখানে চাপ উচ্চতাটা দিয়ে দিছে, ঠিক আছে, তাহলে এই যে 0.72 মিটার উপরের দিকে সেই পারদটা চাপ দিচ্ছে, তাহলে এই টোটালটুকু হাইটের জন্য আমাদের একটা ফর্মুলা, সেই চাপের ফর্মুলা সেটা কি, যে চাপ পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখান থেকে কিন্তু আমরা কি লিখতে পারি যে 0.72 ইন্টু রো। এখন এই রোটা কিসের রো, পানির রো? পানির রো কিন্তু না। এখন পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব আমরা জানি যে 13,596, ঠিক আছে, আমরা কিন্তু জানি যে 13,596, ঠিক আছে। এখন জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 9.8, ঠিক আছে। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যদি পিটা বের করতে চাই তাহলে পি এর ভ্যালুটা আমরা কি পাবো এখান থেকে বলতো 9.6 ইন্টু 10⁴ প্যাসকেল। খুবই সহজ একটা হিসাব, ঠিক আছে। তারপর তাপমাত্রা টি কত দেওয়া আছে বলতো 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস। তো এই 27 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে নাও, সহজ জিনিস, 300 কেলভিন, ঠিক আছে। আচ্ছা এখন এই যে 20 গ্রাম অক্সিজেন, ঠিক আছে, 20 গ্রাম অক্সিজেন জন্য আমাদের মোলটা কত লাগবে এন, এন ইকুয়াল আমরা কি লিখতে পারি ডাব্লিউ ডিভাইডেড বাই এম। তাহলে দেখো এখানে ডাব্লিউ কত দেওয়া আছে 20 গ্রাম, আর আমাদের এই যে অক্সিজেন বলছে, অক্সিজেন অক্সিজেন আনবিয়োগ করো কত 32, ঠিক আছে, ও টু, এখানে আমরা কিন্তু অক্সিজেন দ্বিপরমাণবিক গ্যাস, তো এখানে আমরা কি লিখবো ও টু। ও টু এর জন্য এম এর ভ্যালু কত আসতেছে 32, ঠিক আছে। তো আলটিমেটলি টোটাল এখান থেকে যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আসবে কত 0.625 মোল, ঠিক আছে, 0.625 মোল। তাহলে এখন এইখানে যদি আমরা আদর্শ গ্যাস সমীকরণটা বসাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে, পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। তো আলটিমেটলি কি করবো এখানে ভাইয়া, আলটিমেটলি কিন্তু সব মানগুলা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের যেটা বের করতে বলছে সেটা আমরা বের করে ফেলবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে এন আর টি ডিভাইডেড বাই পি, এন আর টি ডিভাইডেড বাই পি। এখানে দেখো এন, এন এর ভ্যালু কত দেওয়া আছে 0.625, এন আর, আর এর ভ্যালু কত দেওয়া আছে 8.3, টি এর ভ্যালু কত দেওয়া আছে 300 কেলভিন ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত দেওয়া পাইছি আমরা, সেটা হচ্ছে 9.6 ইন্টু 10⁴, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো এখানে তুমি ভিটা ক্যালকুলেশন করে ফেলো, ঠিক আছে, এখানে তুমি ভিটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 0.162, ঠিক আছে, 0.0162 মিটার কিউব, ঠিক আছে। তো আমাদের আয়তন বের করতে বলছিল, আমরা এখানে আয়তনটা বের করছি। এটা দেখো আমি এখানে কিন্তু একটু ভেঙে একটু ডিটেলসে করাই দিছি ম্যাথটা, ঠিক আছে। তো তুমি যদি এটা 1-2 বার প্র্যাকটিস করো দেখবে এই ম্যাথ করতে তোমার 10 থেকে 20 সেকেন্ড সময় লাগতেছে, ঠিক আছে, এবং আর 10 থেকে 20 সেকেন্ডেই তোমার এই ম্যাথ সলভ করতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষা বলো, এমসিকিউ বলো, কোনো জায়গাতে যাই তুমি কোনো কাজই করতে পারবে না ভাইয়া। সবচেয়ে সত্য একটা কথা এটা, ঠিক আছে। তুমি দেখে মনে হইতেছে সহজ, কিন্তু তোমার এটা আমি না দেখে করতে তুমি আমি 100% বলতে পারবো যে 50% পোলাপান এই ম্যাথটা সলভ করে আসতে পারবে না, ঠিক আছে। তো বি কেয়ারফুল, আর একটু দেখে ভালোভাবে, ইগো না দেখিয়ে, যে ম্যাথগুলা ধরো বারবার করতেছো সেগুলো বারবার করো, যেগুলো একটু বেশি প্র্যাকটিস করাইছে সেগুলো হালকা একটু স্কিপ করো, কিন্তু একবারে সেগুলো থেকে ডিটাচড হয়ে যায় না, ডিটাচড হলে কিন্তু সমস্যা। তাহলে চলো দেখি আমাদের পরবর্তী কি বলছে, 7 নম্বর ম্যাথটা কি বলছে। তো দেখো আমাদের 7 নম্বর ম্যাথটা বলছে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব 1.25 কেজি/মিটার কিউব হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে। ডাক্তার ভাইয়া বুঝছো তুমি, প্রমাণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেনের ঘনত্ব দেওয়া আছে, হ্যাঁ, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল কত সেটা বের করতে বলছে। একটু জটিল আছে কিন্তু কনসেপ্টটা, ঠিক আছে। তাহলে দেখো আমরা দেখি একসাথে সলভ করি। তো এখানে প্রাথমিক তাপমাত্রা T1, আমরা এখানে ধরে নিচ্ছি প্রাথমিক তাপমাত্রা T1, সেই T1 কি বলছে, T1 কি আছে বলতো, দেখো প্রমাণ তাপমাত্রা বলছে, প্রমাণ তাপমাত্রা মানে কি 273 কেলভিন, 273 কেলভিন, আমরা কিন্তু T1 পাইছি। এখন প্রাথমিক চাপ P1, P1 কত বলতো প্রাথমিক চাপ
এটা কিভাবে মনে রাখবা জানো? 101325, ঠিক আছে? এইভাবে মনে রাখবা বিষয়টা। প্রমাণ চাপ হচ্ছে কি 101325 কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল, ঠিক আছে? তো প্রাথমিক ঘনত্ব রো ওয়ান, রো ওয়ান কত দেওয়া আছে? 1.25 কেজি পার মিটার কিউবে দেওয়া আছে, কেজি পার মিটার কিউবে দেওয়া আছে। এখানে এককটা খুব একটু সহজভাবে দেওয়া আছে, কিন্তু এককে জটিলতা করে, এককে জটিলতা করলে কিন্তু বিষয়টা একটু জটিল হয়ে যাইতো, ঠিক আছে? এখানে রোয়ান আমরা কিন্তু লিখছি। এখন শেষ তাপমাত্রা দেখো, আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি T2। তো T2 দেওয়া আছে কি 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এই জিনিসটাকে তুমি ক্যালকুলেশন করো, কি হবে? 373 কেলভিন, ঠিক আছে? 373 কেলভিন। তাহলে আমাদের দেখো লাস্টে কি গড় বর্গবেগের বর্গমূল নির্ণয় করতে বলছে। গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, তাহলে এটা কি? সি। এই সি ইজ ইকুয়াল টু কত, সেই জিনিসটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? আমরা কিন্তু কি কি আছে এখানে, আমরা আমাদের সব কিন্তু এখানে বের লিখে ফেলছি, ঠিক আছে? তো এখন আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? আমরা এখানে ফর্মুলাটা ইউজ করব। তো আমরা ধরে নিলাম যে, ধরি এখানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কি হবে? চাপ হবে কি P2, এবং ঘনত্ব হবে কি ρ2, ঠিক আছে? চাপ হবে P2 এবং ঘনত্ব হবে ρ2। তাহলে আমরা একটা ফর্মুলা কিন্তু জানি, সেটা কি? যে P1 ডিভাইডেড বাই ρ1 T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই ρ2 T2। না, তালা মেরে না, খোলা থাকুক। আচ্ছা, আমি লাগাই দিবা না, থাকুক, সমস্যা নেই, যাও। আচ্ছা ভাইয়া দেখো, দেখো এখানে ফর্মুলাটা আমরা কি জানি, যে P1 ডিভাইডেড বাই ρ1 T1 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে P2 ডিভাইডেড বাই ρ2 T2, ঠিক আছে? আমরা কিন্তু মানগুলা সবগুলা পাইছি। তো জাস্ট এখানে মানগুলো আমরা বসাবো, ঠিক আছে? মানগুলা বসাবো, ঠিক আছে, কিন্তু মানগুলা বসানোর আগে একটু কনভার্সন আছে, সেই কনভার্সনটা আমরা একটু দেখবো, ঠিক আছে? তো দেখো এখানে আহ, এই যে ফর্মুলাটা, হ্যাঁ, এই ফর্মুলাটার থেকে একটা জিনিস কিন্তু আমরা বের করে রাখতে পারি, সেটা কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে P2 ডিভাইডেড বাই ρ2, ঠিক আছে? P2 ডিভাইডেড বাই ρ2, এখান থেকে আমরা কি লিখতে পারি? P1 T2 ডিভাইডেড বাই ρ1 T1, ঠিক আছে? আমরা কিন্তু এই জায়গাটাতে আসতে পারি উপরের ফর্মুলা থেকে, তো ওইটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আহ, গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু আরেকটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি বলতো? P2 ইজ ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। এটা আমরা জানি না যে P2 ইজ ইকুয়াল টু কি? 1/3 রো সি স্কোয়ার। তো এখানে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করতে চাই, তাহলে জাস্ট জায়গায় কি হবে? ρ2 হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা এখানে সিটা বের করতে চাই, এখানে যদি আমরা সিটা বের করতে চাচ্ছি, তাহলে আমরা সি এর ফর্মুলাটা মানে কি লিখতে পারি? বলো 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 বলো। 3P2 ডিভাইডেড বাই এখানে কি হবে? ρ2, ঠিক আছে? এখন দেখো আমি কি কারণে যে কনভার্সনটা করছিলাম, এখন তোমরা জিনিসটা বুঝতে পারবা। দেখো এখানে কি আসছে? P2 ডিভাইডেড বাই কি ρ2, এখানে P2 ডিভাইডেড বাই ρ2, এটাই কিন্তু আমরা আরেকটা জিনিস পাইছি, ঠিক আছে? তো সেই ফর্মুলাটা এখানে আমাদের বসাই দিতে হবে। তাহলে এখানে কি লিখতে পারি? 3P1 T2 ডিভাইডেড বাই এখানে কি লেখা যায়? ρ1 T1। এখন ভাইয়া এখানে তুমি মানগুলা বসাও, ঠিক আছে? এখন তুমি ইচ্ছা মতো তোমার মানগুলো বসাও। 3 পি ওয়ান এর ভ্যালু কত? 101,325। T2 এর ভ্যালু কত? 373 ডিভাইডেড বাই P1। আচ্ছা, P1 এটা হচ্ছে ρ1, ঠিক আছে? রো ওয়ান কত? 1.25 ইন্টু T1। T1 কত? 273 কেলভিন। এই তো মোটামুটি ক্যালকুলেটরে বসায় এখন একটা ক্লিক করলেই কিন্তু সব খেলা শেষ। তাহলে এখান থেকে আমাদের মূল গড় বর্গবেগ, এটা কিন্তু ভেলোসিটি, ঠিক আছে? এই সিটা কিন্তু ভেলোসিটি, তার মানে কি এর একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা অ্যান্সারটা কি পাচ্ছি এখানে? 576.35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 576.35 মিটার পার সেকেন্ড, এবং এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। তাহলে ভাই চলো দেখি আমাদের পরবর্তী 8 নম্বর ম্যাথটা কি বলা আছে।
তো দেখো আমাদের 8 নম্বর ম্যাথে কি বলছে যে স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। ঠিক আছে, ডাকটা বুঝছো নাকি বুঝো নাই, না বুঝে খেলি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরেকবার দেখো। স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। আলটিমেটলি কিন্তু আমাদের তাপমাত্রা বের করতে বলছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের তাপমাত্রা বের করতে বলছে। তো প্রাথমিক তাপমাত্রা, তো এখানে আমরা কি লিখে রাখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে এখানে প্রাথমিক তাপমাত্রাটা কি? প্রাথমিক তাপমাত্রা দিয়েছে কি টি ওয়ান। টি ওয়ান দেখো এখানে কি বলা আছে 273 কেলভিন। ঠিক আছে, 273 কেলভিন, এটা কিন্তু টি ওয়ান দেওয়া আছে। এখন শেষ তাপমাত্রা টি টুটা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে। দেখো এখানে কি বলছে, কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। ঠিক আছে, অর্ধেক হবে, অর্ধেক হবে। এখন আমরা ধরলাম যে প্রমাণ তাপমাত্রা ও চাপে মূল গড় বর্গবেগ হচ্ছে C1, আর T2 তাপমাত্রায়, ঠিক আছে, আর T2 তাপমাত্রায় সেটা হচ্ছে কি C2। ঠিক আছে, সেটা হচ্ছে C2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে C2 ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি হাফ ইন্টু C1। এটা আমরা লিখতে পারি কিনা? আচ্ছা, এখন এটা কিন্তু একটা ফর্মুলা জানি ভাইয়া, সি এর ফর্মুলা কিন্তু আমরা জানি। সি এর ফর্মুলা আমরা কি জানি যে সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3p বাই রো। এই ফর্মুলা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তো এখানে C2 দেওয়া আছে, মানগুলো বসাই দাও। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 3p ডিভাইডেড বাই রো টু ইজ ইকুয়াল টু হাফ ইন্টু C1। C1 এখানে কি লিখতে পারি যে 3p ডিভাইডেড বাই রো 1। এখান থেকে আমরা C1 এর ফর্মুলা বসাই দিলাম। আচ্ছা, এখন এটাকে স্কোয়ার করব। ঠিক আছে, স্কোয়ার করবো, তাহলে এখানে কি থাকবে 3p ডিভাইডেড বাই রো টু ইজ ইকুয়াল টু এখানে কি থাকবে 1/4 ইন্টু 3p ডিভাইডেড বাই রো 1। এটা থাকলো। এখন থাকার পর দেখো সবকিছু কিন্তু ক্লিয়ার হচ্ছে আছে। এই পিপি 3p কিন্তু আউট হয়ে যাবে, পিপি কিন্তু আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে রো 1 ডিভাইডেড বাই রো 2 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 1/4। ঠিক আছে, 1/4। এখন ভাই এখানে একটা খেলা আছে। হ্যাঁ, এখানে একটা খেলা আছে। এখন স্থির চাপে, এই স্থির চাপে এই রো 1 ডিভাইডেড বাই রো 2 ইজ ইকুয়াল টু কি লেখা যায় T2 ডিভাইডেড বাই T1। ঠিক আছে, হুম, স্থির চাপে কিন্তু আমাদের কি রো 1 ডিভাইডেড বাই রো 2 বা রো 1 T1 বা রো 1 T1 ইজ ইকুয়াল টু কি হবে রো 2 T2 হবে। ঠিক আছে, রো 2 T2 হবে। এটা এই জিনিসটা একটু মনে রাখবা, এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এখানে কি লিখতে পারি যে T2 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1/4। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো দেখো আমরা একটু সরাই দিই বিষয়টাকে। আচ্ছা, দেখো এখন এখানে যদি আমরা টি টু এর ভ্যালুটা বের করবো, ঠিক আছে, টি টু এর ভ্যালুটা বের করবো, তাহলে টি টু ইকুয়াল আমরা কি লিখতে পারি T1 ডিভাইডেড বাই 4। তো T1 এখানে কি পাচ্ছি 273 কেলভিন ডিভাইডেড বাই 4। এটাকে যদি তুমি আলটিমেটলি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে আমরা কি পাবো যে 68.25 কেলভিন। ঠিক আছে, 68.25 কেলভিন। আমাদের কিন্তু বের করতে বলছিল কি কোন তাপমাত্রায় আসলে অর্ধেক হবে। হ্যাঁ, মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের তাপমাত্রাটা বের করতে বলছে, টেম্পারেচার। তো আমরা টেম্পারেচারটা কিন্তু বের করছি 68.25 কেলভিন। ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। ম্যাথটা কিন্তু একটু জটিল, বুঝতে হবে। না বুঝলে ভাইয়া তুমি এই ম্যাথ জীবনও করতে পারবে না। ঠিক আছে, আমি হলফ করে বলতে পারি এই ম্যাথটা একবার করার পর তোমাকে 2 দিন পরে আমি আবার করতে দিব, তুমি ডাহা ভুল করবা, ডাহা ভুল করবা। ঠিক আছে, যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস না করো। হুম, সো বি কেয়ারফুল। তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কি বলছে। দেখো আমাদের 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথটা বলছে যে একটি গ্যাসের আণবিক ভর দেওয়া আছে, একটি গ্যাসের আণবিক ভর দেওয়া আছে 2 গ্রাম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের মূল গড় বর্গবেগ বের করো। ঠিক আছে, মূল গড় বর্গবেগ বের করতে বলছে। মূল গড় বর্গবেগ বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি CRMS। ঠিক আছে, CRMS। তাহলে দেখো এখানে কয়েকটা জিনিস দিয়ে দিছে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে দিছে এবং বোল্টজম্যান কনস্ট্যান্ট কে এর মানও দিয়ে দিছে। ঠিক আছে, বিভিন্ন ম্যাথে কিন্তু এই মান দুইটা দেওয়া থাকবে না ভাইয়া। সেইখানে কিন্তু তোমার কি করতে হবে, একদম ঢাহা মুখস্থ লিখতে হবে। ঠিক আছে, ঢাহা মুখস্থ লিখতে হবে, কিচ্ছু করার নাই। ঠিক ঠিক আছে, দেশটা অনেক অনেক প্রতিযোগিতা। ঠিক আছে, অনেক প্রতিযোগিতা এখানে। তো তোমাকে সব জায়গায় চাবে কি, তোমার মতো আরো অনেক মানুষ আছে, তোমার এখান থেকে প্র্যাকটিসটা করে ঢুকতে হবে। ঠিক আছে, তুমি কতটুকু তোমাকে আটকাইতে পারে তারা, সেটা তারা দেখে। তোমাকে চান্স পাওয়ার জন্য পরীক্ষা তো ভর্তি পরীক্ষা নেয় না। ভর্তি পরীক্ষা মানে কি? ভর্তি পরীক্ষা মানে হচ্ছে তুমি যত তাড়াতাড়ি সেখান থেকে ডিসকোয়ালিফাই করা যায়, সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা। ঠিক আছে, তো তাহলে দেখি। দেখো এখানে তাপমাত্রা টি দেওয়া আছে কত 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস বা এখানে কি লিখতে পারি আমরা 273 কেলভিন। 273 কেলভিন, 273 কেলভিন। ঠিক আছে, আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা কি দেওয়া আছে Na।
অ্যাভোগাড্রো সংখ্যা দেওয়া আছে এন এ, দেখো এখানে 6.06 যেটা দেওয়া আছে সেটাই লাগবে, নাহলে কিন্তু অন্য কিছু হইতো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা কি লাগবে, 6.06 ইন্টু 10⁻23, ঠিক আছে। আচ্ছা, বোল্টজম্যান কনস্ট্যান্ট কি এর ভ্যালু কত দেওয়া আছে, 1.38 ইন্টু 10⁻³ 10⁻23, ঠিক আছে, জুল পার কেলভিন, জুল পার কেলভিন, ঠিক আছে। আণবিক ভর 2 গ্রামে দেওয়া আছে, আণবিক ভরটা আমরা কেজিতে নিয়ে যাবো, তাহলে আণবিক ভর এম ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻³ এখানে কি লিখলাম আমরা, কেজি, ঠিক আছে, এখানে আমরা লিখলাম কি, কেজি। তাহলে এখন আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি ফর্মুলাটা কি জানি, যে CRMS ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ডিভাইডেড 3RT ডিভাইডেড বাই এম, 3RT ডিভাইডেড বাই এম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, বোল্টজম্যান কনস্ট্যান্ট এই কে এর ফর্মুলাটা হচ্ছে কি বলতো, আর ডিভাইডেড বাই এন এ, ঠিক আছে। বোল্টজম্যান কনস্ট্যান্ট কে এর ফর্মুলা হচ্ছে আর ডিভাইডেড বাই এন এ। তো এখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি আমরা আর এর ভ্যালু ফর্মুলাটা বের করি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3KNA ইন্টু টি ডিভাইডেড বাই এম, এটা আমরা লিখতে পারি না, এটা আমরা লিখতে পারি কি না, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এখন ফর্মুলা অনুযায়ী সবকিছু মান আমাদের বের করা আছে, জাস্ট আমরা মানগুলো বসাই দিব। 3 ইন্টু কে এর ভ্যালু কত, 1.38, 1.38 ইন্টু 10⁻23, ঠিক আছে। এন এ আরো বাড়াইতে হবে রুটটা, 6.06 ইন্টু 10⁻23, এই -23, এটা 23, এটা কিন্তু আউট, ঠিক আছে, হাতে হাতে যদি করতে চাও। টি টি এর ভ্যালু কত দেওয়া আছে, 273 কেলভিন, 273 কেলভিন। আর এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু কত দেওয়া আছে, বলো এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2 ইন্টু 10⁻³ কেজি, ঠিক আছে, 2 ইন্টু 10⁻³ কেজি। তাহলে এখন যদি এই টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেটর ছাড়া ভাইয়া তুমি করতে পারবা না, ঠিক আছে। আর যদি ক্যালকুলেটর ছাড়া কোনো ভর্তি পরীক্ষা এই ম্যাথটা আসে, এই পর্যন্ত রেখে দিয়ে আসবা, ফুল মার্কস দিবে তারা, একদম ফুল মার্কস দিবে, ঠিক আছে। তো আলটিমেটলি দেখো এখানে যদি ক্যালকুলেটর ইউজ করার সুযোগ থাকে, তাহলে আমরা অ্যান্সারটা লিখতে পারি, তখন সেই অ্যান্সারটা কি হবে, যে 1.85 ইন্টু 10³ এটা তো ভেলোসিটি, তাহলে এটার ভেলোসিটির একক কি হবে, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আলটিমেটলি কিন্তু রুট মিন স্কয়ার ভেলোসিটিটাই বের করতে বলছিল, ঠিক আছে, আমরা কিন্তু অ্যান্সারটা বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে চলো আমাদের পরবর্তীতে দেখি, পরবর্তী 10 নম্বর ম্যাথটা কি বলছে। দেখো আমাদের 10 নম্বর ম্যাথটা কি বলছে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তিটা বের করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি বের করো, আর এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আমরা জানি গ্যাসের অণুর মোট গতিশক্তি, এটা সবাই জানে, ইজ ইকুয়াল টু 3/2 nRT, ঠিক আছে। জাস্ট বসাও, এই ধরনের ম্যাথগুলোতে এই ফর্মুলাটা জাস্ট বসাও, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 3/2 nRT, ঠিক আছে, বসাইলা। এখন মান তুমি আস্তে আস্তে করো, 3/2 মানে কি 1.5, এন এর মান কত, এন এর মান কত, এন এর মান কিন্তু আমাদের, দেখো, প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি বের করতে বলছে, ঠিক আছে, প্রতি গ্রাম অণু, প্রতি গ্রাম অণু, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এখানে এন এর মোল সংখ্যা, এন এন কিন্তু হয়ে যাচ্ছে কি 1 মোল, এন হয়ে যাচ্ছে কি 1 মোল, ঠিক আছে। আর এখন আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালু হচ্ছে 8.3, আর টেম্পারেচার টি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 27 কে কেলভিনে নাও, কেলভিনে নিলে কত থাকে এখানে, 300 কেলভিন। তো দেখো আলটিমেটলি কিন্তু আমাদের মানটা বের হয়ে গেছে। এই ক্যাটাগরি ইয়ার ম্যাথগুলো কিন্তু ভর্তি পরীক্ষা বলো, বোর্ড কোশ্চেন বলো, বিভিন্ন অলিম্পিয়াড বলো, কুইজ বলো, সব জায়গায় কিন্তু আসার সম্ভাবনা 99.99%। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে কি এই ম্যাথগুলো এমনভাবে ট্রিকিভাবে সেট আপ করা থাকে যে তোমার ক্যালকুলেটর ছাড়া সলভ করা যায়, আর যদি ক্যালকুলেটর ছাড়া সলভ না করা যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যালকুলেটর ইউজটা করতেই হবে, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে আমাদের যে ভ্যালুটা আসতেছে, সেই ভ্যালুটা মান কত, 3735 জুল, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এর ভ্যালুটা কি পাইলাম, 3735 জুল, ঠিক আছে। আলটিমেটলি কিন্তু এটা আমাদের অ্যান্সার। ম্যাথটা সহজ, এই সহজ ম্যাথগুলাই এমসিকিউতে বেশি দিবে, এবং এই ক্যাটাগরি একটা ম্যাথ তুমি পাবাই ভাইয়া, ঠিক আছে। এটাকে আমি স্টার চিহ্ন দিয়ে রেখে গেলাম, এটা তুমি পাবা, তুমি যেখানে যাও, সায়েন্সের স্টুডেন্ট হইলে তোমার এই ম্যাথ পিছু ছাড়বে না, আমি বলে দিলাম। দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে, যে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি বের করে, এবং নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর দিয়ে দিছে, ঠিক আছে, গ্রাম আণবিক ভর দিয়ে দিছে 28 গ্রাম। এই জিনিসটাও কিন্তু অনেক সময় দেওয়া থাকবে না, তোমাকে আমি বলে দিলাম, এই জিনিসটাও কিন্তু অনেক সময় দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আগের মতোই ফর্মুলা বসাও, ইজ ইকুয়াল টু কি লিখবো আমরা, 3/2 nRT,
তো এখানে 3/2 মানে কি 1.5, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু আমরা একবারে বসাই দেব 3/28, আর আর এর ভ্যালু কত 8.3, টি এর ভ্যালু কত 29 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই 29 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কিসে নিব, ক্যালভিনে কনভার্ট করবো, তাহলে এখানে কি হবে 302 ক্যালভিন। ঠিক আছে, এটা বিষয়টা ক্যালকুলেটরে দেখো, বিষয়টা ক্যালকুলেটরে দেখো, অ্যান্সারটা আমাকে বলো। তো অ্যান্সারটা তোমরা হিসাব করে নিও, আমি লিখে দিই 402.85 জুল। ঠিক আছে, 402.85 জুল। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এই সহজ সহজ ম্যাথ এগুলাই বেশি বেশি আসবে দেখবা, তারপরেও তোমরা পারতেছো না। ঠিক আছে, তোমাদের এত কষ্ট করে পড়ায় আসলে কোনো লাভই হবে না লাস্টে দেয়। তো দেখো আমাদের 12 নম্বর ম্যাথটা কি বলছে, যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন অণুর মূল গড় বর্গ বেগের সমান হবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আলটিমেটলি আমাদের তাপমাত্রা বের করতে বলছে। ঠিক আছে, আলটিমেটলি আমাদের তাপমাত্রা বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা রুট মিন স্কয়ার ভেলোসিটি সিআরএমএস এর ফর্মুলা কি জানি, যে সিআরএমএস ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি জানি, যে রুট ওভার 3RT বাই এম, রুট ওভার 3RT ডিভাইডেড বাই এখানে কি লিখবো আমরা এম। ঠিক আছে, এখন দেখো দুইটা আলাদা আলাদা এলিমেন্টের কথা বলছে, যেমন এখানে বলছি অক্সিজেন আর এখানে বলছি হাইড্রোজেন, তো দুইটার জন্য তো কিন্তু সিআরএমএস ভেলোসিটি বের করা যায়। ঠিক আছে, এখন একটা কিছু বলছে যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ, হ্যাঁ, -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন অণুর বেগের সমান হবে, এই জিনিসটা আমাদের এখানে বলছে। তাহলে আমরা কি সমান হবে বলছে, তার মানে কি এখানে আমাদের একটা কন্ডিশনাল ইকুয়েশন আসতেছে, যেখানে আমরা দুইটা ক্ষেত্রকে সমান দেখিয়ে আর একটা টেম্পারেচার বের করব। ঠিক আছে, তো আলটিমেটলি দেখো আমরা এখানে লিখি যে রুট ওভার 3R, আর তো সবখানেই সেম, T1 ডিভাইডেড বাই এখানে কি লিখতে পারি M1, আবার আলটিমেটলি এখানে কি লিখতে পারি 3R T2 ডিভাইডেড বাই কি আমরা লিখতে পারি M2। আচ্ছা, এই জিনিসটা আমরা লিখলাম। এখন লেখার পর দেখো টি টু কোনটা, টি টু আমরা দেখলাম কি হাইড্রোজেনের। ঠিক আছে, -100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে তুমি কেলভিনে নাও, 173 কেলভিন, এটা হয়ে গেল। ঠিক আছে, এম টু হচ্ছে কি, এম টু কি হাইড্রোজেন, হাইড্রোজেনের আণবিক ভর কত H2, H2 ধরতে হবে, তাহলে কি হবে 112 2 গ্রাম। ঠিক আছে, M1 অক্সিজেন, অক্সিজেন আমরা ধরতে হবে কি O2, তাহলে এখানে কি 32 গ্রাম। ঠিক আছে, T2, T2 না T1 ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, T1 ইজ ইকুয়াল টু হোয়াট। তো দেখো খুবই সহজ একটা ম্যাথ, রুট রুট তুলে দাও, 3 আর 3 আর কাইটা দাও, লাস্টে আমাদের থাকবে কি এখানে T1, T1 আমরা কি লিখতে পারি T2 M1 ডিভাইডেড বাই M2। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে আমাদের যদি ক্যালকুলেশন করে কি আসে 173 ইন্টু M1, M1 কত 32 ডিভাইডেড বাই M2, M2 কত 2। তো আলটিমেটলি এখানে ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করলে এখানে কি পাবা 2768 কেলভিন, 2768 কেলভিন। এটাকে তুমি সেলসিয়াসে নাও, সেলসিয়াস নিলে আমরা কি করা উচিত, আমরা বাকি বলছিলাম যদি কেলভিন থেকে সেলসিয়াসে আসি -273 কেলভিন, এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে 2495 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 2495 ডিগ্রি সেলসিয়াস। তো আলটিমেটলি আমাদের কি বলছিল, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জিনিসটা সমান হবে, তো আমরা কিন্তু বের করছি, সেটা হচ্ছে কত 2495 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জিনিসটা সমান হবে, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, তো ভাইয়া যারা যারা এই ভিডিওটা দেখতেছো একটু আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো এবং লাইক কমেন্ট বাটনে ক্লিক করে রাখো পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আমরা দেখো এই যে প্লেলিস্ট তৈরি করতেছি, এর আগে কিন্তু আমরা 3টা প্লেলিস্ট তৈরি করছি, সেটা কি গতিবিদ্যার প্লেলিস্ট তৈরি করছি, নিউটন এন্ড মেকানিক্সের প্লেলিস্ট তৈরি করছি, এবং একটা কমপ্লিট সাগার উপর 2টা ভিডিও কিন্তু সাইডে দেওয়া আছে, এবং ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কাজ ক্ষমতা শক্তির উপর কিন্তু আমাদের ভিডিও প্লেলিস্টে দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, যদি তোমাদের মনে হয় যে না ভিডিওগুলো দেখে আসি, আমরা অনেকগুলো ম্যাথ সলভ করছি এখানে। ঠিক আছে, 2-3 রাইটারের বই আমরা এখানে সলভ করে দিছি। তো যদি তোমাদের মনে হয় যে না ভাইয়া আমাদের দেখা উচিত, তাহলে তোমরা যে দেখে আসতে পারো। ঠিক আছে, এবং আমরা এত কষ্ট করে কাজগুলো করি, তোমাদের সাপোর্ট পেলে আমরা আরো পরবর্তীতে ভালো ভালো জিনিসগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, তো তোমাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। একান্ত কাম্য না, আমরা বলতে পারি একান্ত দাবি, তোমরা আমাদের কাজটা সাবস্ক্রাইব করবাই, তোমরা আমাদের ছোট ভাই, আমরা তোমাদের জন্য কিছু দিলে তোমরা আমাদের জন্য কোনো কিছু দিবা। ঠিক আছে, ঠিক তাহলে এই ম্যাথটা কি তোমরা তুলছো? আশা করি তোমাদের ম্যাথটা তোলা শেষ, বা কেউ কেউ স্ক্রিনশট নিয়ে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো তাহলে চলো আমাদের দেখি আমাদের 13 নম্বর ম্যাথটা কি বলছে।
দেখো আমাদের 13 নম্বর ম্যাথটা বলছে যে প্রমাণ তাপ ও চাপে একটি পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস আবদ্ধ আছে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে নিম্নলিখিত রাশিসমূহের মান নির্ণয় করো। নিম্নলিখিত রাশিসমূহের মান নির্ণয় করো। হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগ বের করতে বলছে, হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগ বের করতে বলছে এবং প্রতিটি অণুর গড় গতিশক্তি বের করতে বলছে, ঠিক আছে, প্রতিটি অণুর গড় গতিশক্তি বের করতে বলছে। খুবই সহজ ম্যাথ, মজার ম্যাথ, এই ম্যাথগুলো করতে ভালো লাগে, ঠিক আছে ভাইয়া। হুম। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে, কিছুই কিন্তু দেওয়া নাই। এগুলো এই দেখো, এই যে এই ম্যাথটাই, এই ম্যাথটারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ, এখন দেখা যাবে কার মস্তিষ্ক কত ভালো। দেখো এখানে প্রমাণ তাপ ও চাপ, প্রমাণ তাপমাত্রা কত, প্রমাণ তাপমাত্রা টি 273 কেলভিন, ঠিক আছে। মোলার গ্যাস ধ্রুবক আর, আর এর ভ্যালু কত, 8.31। এখানে 6ও লিখতে পারো, পরে 4 লিখতে পারো, বা 1ও বাদ দিতে পারো, তুমি যাই লেখো ভাইয়া তাই সঠিক, কোনো প্যারাই নিও না, ঠিক আছে। এখানে কি হবে, জুল পার কেলভিন পার মোল। লাইফে যত প্যারে নিবা তত ভেজাল, ঠিক আছে। আচ্ছা এম, হাইড্রোজেন বলছে, কি বলছে, হাইড্রোজেন H2, এম কত হবে, 2 গ্রাম, ঠিক আছে। তাহলে লেখো এখানে এম ইজ ইকুয়াল টু 2 গ্রাম, বা এখানে কি হবে 2 × 10⁻³ কেজি, ঠিক আছে, 2 × 10⁻³ কেজি, লেখা শেষ। অ্যাভোগাড্রো সংখ্যা এন এ, এটা ক্লাস 8 থেকে তোমরা মুখস্থ করতেছো, এরপর যদি এটা ভুলে যাও তাহলে তোমাদের মায়ের, খালি মায়ের দেওয়া উচিত তোমাদের। 6.02 × 10⁻23, এটার একক অনেক সময় লেখা, অনেক সময় না লিখলেও চলে, এটার সমস্যা নাই। এখন মূল গড় বর্গবেগ বা রুট মিন স্কয়ার ভেলোসিটি সি, এটা আমাদের বের করতে বলছে। আবার প্রতিটি গড় গতি শক্তি ই, এটাও বের করতে বলছে। তাহলে চলো আমরা দিয়ে করে শুরু করি। সি এর ফর্মুলা সবাই জানে, একটা গরুয়া জানে, 3RT/m, ঠিক আছে। চোখ বন্ধ করে, মানে খাতার মধ্যে কলম থাকলে এই ধরনের অঙ্ক আসলে এই সূত্র জানিয়ে একদম লেখা হয়ে যায়, ঠিক আছে। 3 ইন্টু আর এর ভ্যালু কত, 8.31, টি এর ভ্যালু কত পাইছি 273, ডিভাইডেড বাই এম, এম কেজিতে নিতে হবে, 2 × 10⁻³ তাহলে এখানে রুট মিন স্কয়ার ভেলোসিটি সি এর মান কত পাইলাম আমরা, 1845 মিটার পার সেকেন্ড, 1845 মিটার পার সেকেন্ড। আমাদের রুট মিন স্কয়ার ভেলোসিটি সি এর মানটা বের করা শেষ। তাহলে এখন আমাদের প্রতিটি গড় গতি শক্তি বের করতে বলছে, প্রতিটি গড় গতি শক্তি বের করতে বলছে, সেটা কি ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে 3/2 RT ডিভাইডেড বাই এন এ। আচ্ছা ভাই এখানে এন এ দ্বারা ভাগ করলাম কেন বলো তো, এখানে এন এ দ্বারা ভাগ করছি কারণ হচ্ছে দেখো প্রতিটি অণুর গড় গতি শক্তি বের করতে বলছে, এক লাইনে আলাপ শেষ, কোনো আর কোনো কথাই বলতে চাই না এই বিষয়ে। প্রতিটি অণুর গড় গতি শক্তি বের করতে বলছে, তাই এন এ দ্বারা ভাগ করছি, যদি না বলতো ভাগ করতাম না। তাহলে দেখো এখানে কি আছে, 3/2 আর, আর এর ভ্যালু কত দেওয়া আছে 8.31, 8.31 টি, টি এর ভ্যালু কত দেওয়া আছে 273 কেলভিন, ঠিক আছে, 273 কেলভিন। এন এ, এন এর ভ্যালু কত 6.02 ইন্টু 10⁻23। সব কিছু দেওয়া আছে, ক্যালকুলেটরে বসে একদম ঠাস ঠাস করে ম্যাথটা করে ফেলবা, অ্যান্সার কত বের হবে 5.65 ইন্টু 10⁻21 জুল, 5.65 ইন্টু 10⁻21 জুল। দুইটা ম্যাথ বের করতে বলছে, দুইটা ম্যাথ বের করছি, আস্তে আস্তে বুঝাইছি, তোমরা একবার করার পর না দেখে ম্যাথটা করবা, 30 সেকেন্ডে বেশি যদি লাগে তাহলে খবর আছে, ঠিক আছে। আমার কথা হলো যে তোমরা প্রথমে পারো না, ভালো কথা, এটা মেনে নিলাম, একজন মানুষ নাই পারতে পারে, একটা ম্যাথ করাই দেওয়ার পরে যদি সে না পারে তাহলে তার কি করা উচিত বলো তো, তোমরাই বলো, তোমরা যা বলবা সেটাই করবো, ঠিক আছে। তাহলে চলো দেখে আমাদের পরবর্তী 14 নম্বর ম্যাথে কি আছে। দেখো আমার 14 নম্বর ম্যাথে কি বলছে যে একটি গ্যাসের অণুর ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে, একটি গ্যাসের অণুর ব্যাসার্ধ দেওয়া আছে কত 3.6 ইন্টু 10⁻10 মিটার, এবং প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা দিয়ে দিছে। তাহলে অণুর গড় মুক্ত পথ কত, ঠিক আছে, অণুর গড় মুক্ত পথ কত, এটা একটু আমরা যদি ভিজুয়ালাইজ করি এই ম্যাথটা তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমরা ধরলাম এই যে এটা হচ্ছে কি একটা অণু, হ্যাঁ, এটা কিন্তু এত বড় কিন্তু আসলে না ভাইয়া, ঠিক আছে, এটা কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে অনেক জুম করার পর এটা আমরা দেখতেছি, ধরে নাও, ঠিক আছে। তাহলে এই যে আমরা নীল কালিটা ইউজ করি, তো দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, ঠিক আছে, আমরা টুর্নো কালি ইউজ করি এখানে, দেখো এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, সেই জিনিসটা কি বলতো এখানে, সেটা হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে, 3.6 ইন্টু 10⁻10 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি,
অনুর ব্যাস, অনুর ব্যাস সিগমা ইজ ইকুয়াল টু কি 2 এই জিনিসটা এখানে বসাই দিব, তাহলে এখান থেকে দেখো আসে কত 7.2 × 10⁻⁻10 মিটার। ঠিক আছে, অণুর সংখ্যা এন, অণুর সংখ্যা এন কত, প্রতি ঘন সেন্টিমিটার অণুর সংখ্যা কত দেওয়া আছে 2.79 × 10⁻19। ঠিক আছে, এখন গড় মুক্ত পথ বের করতে বলছে, গড় মুক্ত পথে আমরা ল্যামডা ধরি, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, তাহলে আমরা ল্যামডা ফর্মুলা কিন্তু সবাই জানে, ঠিক আছে, এটা সবাই জানে। এই গড় মুক্ত পথ বের করার অনেকটি ফর্মুলা আছে, তোমরা যেটা ইউজ করো, আমার একটা ভালো লাগে আমি সেটা ইউজ করি। সেটা কি, ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। ঠিক আছে, ল্যামডা ইকুয়াল টু কি 1/√2 পাই এন সিগমা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট মানগুলা বসাও। আমার একটা জিনিস বললাম, সেটা কি জানো ভাইয়া, ইচ্ছা মতো ইউজ করা যাবে না, যদি বইলা দিয়ে থাকে তাহলে সেটা ইউজ করবা, আর তখন যদি কিছু বইলা না থাকে তাহলে তুমি তোমার ইচ্ছা মতো সেখানে বসাইতে পারো, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, তো দেখো এখানে √2 পাই এন এর মান কত দিছে 2.79 × 10⁻19। ঠিক আছে, সিগমা স্কোয়ার 7.2 × 10⁻−10 তার স্কোয়ার। ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথ যে করতে পারবে সে আইনস্টাইনের বস। ঠিক আছে, তো দেখো এখন এই ম্যাথটা ক্যালকুলেশন করলে এখানে কত আসে 1.56 × 10⁻⁻8 মিটার। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে 1.56 10⁻⁻8 মিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখতে দেখতে আমরা 14টা ম্যাথ শেষ করে ফেলছি, আমাদের একটু ব্রেক দেওয়া উচিত। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাদের কি 1 মিনিটের ব্রেক। ব্রেক 1 মিনিট। কই কই সবাই যেখানে আছো সেখান থেকে চলে আসো, ক্লাস শুরু হয়ে যাবে এখন আবার। তো চলো ব্রেক শেষ, দেখি আমাদের পরবর্তী ম্যাথে কি আছে। দেখো আমাদের 15 নম্বর ম্যাথ, আমাদের 15 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, কোনো একদিন শিশিরাঙ্ক, আমরা কিন্তু আস্তে আস্তে শিশিরাঙ্কের কনসেপ্টে চলে আসছি। ঠিক আছে, আগের ম্যাথ মোটামুটি যেগুলো করা ছিল হালকা পাতলা একটা করছি, পরে আরও করবো। এখন আমরা শিশিরাঙ্কের কনসেপ্টটা এখন একবার একটু রিভাইজ করবো। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে যে কোনো একদিন শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস ও আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 67.30%। হ্যাঁ, ওই দিনে বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত? ডাকটা বুঝছো নাকি না বুঝেই খালি অঙ্ক করো তোমরা? আগে বুঝো বিষয়টা। কোনো একদিনের শিশিরাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস
মানে শিশিরাঙ্ক বলে দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি তোমাদের আবার ভাই শিশিরাঙ্ক কি বুঝাইতে হয়, তাহলে কিন্তু আমার অনেক টাইম লেগে যাবে। সেটা থিওরি ক্লাসে আমরা ভালোভাবে বুঝবো যে শিশিরাঙ্কটা কি। ঠিক আছে, আচ্ছা এখন কোনো একদিনের শিশিরাঙ্ক হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 67.30%, ওই দিন বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ কত? এখন কি বলছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ হচ্ছে 13.64 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, আচ্ছা দেখো ম্যাথটা ইজি। আমরা ফর্মুলা, আপেক্ষিক আর্দ্রতার ফর্মুলা কি জানি, যে আর ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%, এটা আমরা জানি। আচ্ছা তো এইখান থেকে আমরা আর এর ভ্যালু আমরা কি জানি, আর এর ভ্যালু জানি যে 67.30%। লেখো পার্সেন্ট, সমস্যাই নাই। এফ ডিভাইডেড বাই নিচে কত দেওয়া আছে, এফ ইন্টু 100%। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে বড় হাতের এফ। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি, বড় হাতের এফ। তাহলে এখান থেকে এফ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এই 100% ডিভাইডেড বাই 67.30% লিখতে পারি কিনা, লিখতে পারি। আচ্ছা তাহলে এখন এই এফ এর ভ্যালু কত দেওয়া আছে, সোরাতের এফ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, এই সোরাতের এফ দেওয়া আছে কত 13.64 ইন্টু 10⁻³ ইন্টু 100 ডিভাইডেড বাই 67.3। ঠিক আছে, আলটিমেটলি টোটাল প্রশ্নটুকু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে কত আসে, 20.27 ইন্টু 10⁻³ মিটার হাইড্রোগ্রাম। ঠিক আছে, চাপ কত আসে, আপেক্ষিক বাষ্পের চাপ কত আসে, এটা হচ্ছে 20.27 ইন্টু 10⁻³ মিটার হাইড্রোগ্রাম। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের এই জিনিসটা বের করতে বলছিল। এই জিনিসটা খুব সহজে করাতে একটু বোঝাই বোঝাই করলাম। এরপরে যে ম্যাথটা আসছে সেটা একটু কনসেপচুয়াল ম্যাথ। ঠিক আছে, সেটা আমরা একটু বুঝে 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 করবো, একটু টাইম নিয়ে করবো। ঠিক আছে, টাইম নিয়ে করলে তো আমাদের সমস্যা নাই, আমাদের তো অফুরন্ত টাইম আছে। তাহলে দেখো এখানে আমাদের পরের ম্যাথটা কি বলছে, যে কোনো একদিন সিক্ত ও শুষ্ক বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের শুষ্ক বাল্বের পাঠ দেওয়া আছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস, এবং সিক্ত বাল্বের পাঠ দেওয়া আছে কত, 28 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা বের করো। এরপরে গোষ্ঠী সহ কত কিছু ডাটা দেওয়া আছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসের উৎপাদক দেওয়া আছে এত, 26, 28, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া আছে অমুক অমুক তমুক। ঠিক আছে, আমাদের এখান থেকে বের করতে বলছে কি, আপেক্ষিক আর্দ্রতা বের করা। আমরা আপেক্ষিক আর্দ্রতা ঠাস ঠুস করে বের করে ফেলবো। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতাটা ঠাস ঠাস করে বের করে ফেলবো। আচ্ছা আচ্ছা, তো দেখো আমরা এখানে একটা ফর্মুলা কিন্তু জানি। কি ফর্মুলা জানি, θ1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু গ্লেসের কনস্ট্যান্ট জি ইন্টু θ1 মাইনাস θ2। হ্যাঁ, এই ফর্মুলাটা কিন্তু সবার মনে রাখতে হবে। ঠিক আছে, এটা যে যেভাবে পারো মনে রাখো ভাই, আমার কোনো প্যারা নাই, কিন্তু ফর্মুলাটা আমার লাগবে। আমার কথা হলো ফর্মুলা লাগবে, তুমি কিভাবে মনে রাখতো সেটা তোমার ব্যাপার। ঠিক আছে, তো এখানে দেখো θ1 এর ভ্যালু কত দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস। 30, আমরা কিন্তু থিটার মানটা বের করবো। থিটা জি, গ্লেসের কনস্ট্যান্ট কত দেওয়া আছে, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস মানে গ্লেসের উৎপাদক 1.65 ইন্টু θ1 কত হচ্ছে 30, θ2 কত 28। এখন ভাইয়া তুমি না, যে কাউকে দিলেই এই ক্যালকুলেশন করতে পারবে, সেটা কত, থিটা পেলে আমরা কত পেয়ে যাচ্ছি এখান থেকে, থিটা পেলে পাচ্ছি 26.7 ডিগ্রি সেলসিয়াস। 26.7 ডিগ্রি সেলসিয়াস থিটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, থিটা ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা এখন দেখো এখানে কিছু কিছু কথা আছে, এখন আমাদের একটা জিনিস একটু বের করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটু বের করতে হবে। আমাদের থিটাটা বাড়িছে কত, 26.7 না, থিটাটা বাড়িছে কত 26.7। এখন এই দেখো এখানে 26, 28, 30 এই তিনটা টেম্পারেচারে জলীয় বাষ্প চাপ দেওয়া আছে এত এত এত। এখানে 26-এ কত আর 28-এ কত, 26-এ যেহেতু এখানে লেখা অতটা সম্ভব না, আমি একটু শর্টে লিখি ভাই, তোমরা একটু খাতার মধ্যে লেখো। আমি মনে করি খাতার মধ্যে তোমাদের শর্টে লেখার দরকার নেই। এখন এই 26-এ কত দেওয়া আছে বলো তো, 26-এ দেওয়া আছে 25 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, আর 28-এ কত দেওয়া আছে, 28-এ দেওয়া আছে হচ্ছে 28.45 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, দুই টেম্পারেচারে দুইটা জিনিস দেওয়া আছে। এখন আমরা দেখো দুই টেম্পারেচারের জন্য দুইটা দেওয়া আছে। এখন এই 2 ডিগ্রি সেলসিয়াস
মানে আমরা কিন্তু মাইনাস করে ফেলছি অলরেডি। হ্যাঁ, 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য যদি তোমরা এটা মাইনাস করো তাহলে 28 মাইনাস 25, তাহলে কত থাকে এখানে বলো তো? 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য 3.2 ইন্টু 10⁻³ থাকে না? এটা অনেকে এই জায়গাটা বুঝে না, বুঝছো? এই জায়গাটা কিন্তু সবচেয়ে ইজি, ঐকিক নিয়ম করছি খালি, ঐকিক নিয়ম করছি। তাহলে 2 ডিগ্রির জন্য যদি এটা হয় তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? 3.2 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমরা এখানে লাগবে কত দেখো, 26 আমরা জানি, কিন্তু 26.7 আমরা কি জানি? তাহলে 26 থেকে 26.7 কত বড়? 0.7। তাহলে 0.7 এর জন্য আমাদের আসলে চাপটা কতটুকু বাড়তেছে সেটা আমরা বের করবো না? তাহলে 0.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের চাপটা কত বাড়তেছে? 3.2 ইন্টু 10⁻³ ইন্টু 0.7 ডিভাইডেড বাই 2। তো আলটিমেটলি দেখো এই টোটালটুকু তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি কত পাইলা? 1.12 ইন্টু 10⁻³ 1.12 ইন্টু 10⁻³ মিটার পার চাপ। ঠিক আছে, মিটার হাইড্রোগ্রাম তুমি যাই লোক প্যারাই নেই। তাহলে দেখি আমরা একটু লাইনটা নিই এখানে, সেই লাইনটা কই গেল? আচ্ছা এই যে, একটু ফাংশন অনেক বেশি, বুঝছো? মানে একটু প্যারা লাগে আমার কাছে, প্রচন্ড ফাংশনাল এটা। আচ্ছা দেখো এই যে আসছে। হুম, তাহলে এই যে 0.7 ডিগ্রি সেলসিয়াস জন্য আমার বাড়ছে এতটুকু, হ্যাঁ, তাহলে আমাদের এই 26.7 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা যদি এখন এটা বের করতে চাই তাহলে আমাদের কি বের করতে প্যারা হবে ভাইয়া বলো তো? তাহলে এখানে কি হবে? 25.25 ইন্টু 10⁻³ প্লাস এখানে কি আছে 1.12 ইন্টু 10⁻³ এটা হবে। আচ্ছা, এখন আলটিমেটলি যদি তুমি এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের আসছে কত? 26.37। ঠিক আছে, 26.37 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, এত ক্যালকুলেশন করার সময় তাহলে কিন্তু চাকরি থাকবে না। ঠিক আছে, এত ক্যালকুলেশন করলে কিন্তু চাকরি থাকবে না। হুম, তাহলে এখন যদি আমরা আর এর ফর্মুলাটা ইউজ করি তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এফ ডিভাইডেড বাই এফ ইন্টু 100%। তাহলে এখানে ছোট হাতের এফ কত দেওয়া আছে? 26 পয়েন্টে, এই যে যেটা বাইর করছি 26.37 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কি? বড় হাতের এফ, বড় হাতের এফ কত? 31.85, 31.85 ইন্টু 10⁻³ ঠিক আছে, ইন্টু 100%। তাহলে দেখো আলটিমেটলি টোটাল এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি আর এর ভ্যালু কত পাই যাচ্ছ? একবারে ক্যালকুলেটরে বসাই দিবা। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেটরে বসাই দিলে কত হবে? 82.8%। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো আমাদের এই এই যে বড় একটা ম্যাথ, এইখান থেকে একটা সৃজনশীল ভাইয়া আসেই। ঠিক আছে, তুমি যাই বলো না কেন এখান থেকে তুমি একটা সৃজনশীল পাবা, এবং এই ক্যাটাগরির সৃজনশীল পাবা। হয় এই যে উপরের যে পোর্শনটুকু দেওয়া আছে এইটুকু গ নাম্বারে থাকবে, পরেরটুকু ঘ নাম্বার থাকবে, বা এখন নতুন কারিকুলাম অনুযায়ী কিভাবে কি সেট আপ হয়। কিন্তু ভাইয়া এইখান থেকে কোশ্চেন তুমি পাবাই, এইখান থেকে কোশ্চেন তুমি পাবাই। সো সেইভাবে নিজেকে তৈরি করো। ঠিক আছে, এই ম্যাথ একটা পারলে আমার মতে এই দুনিয়ায় যতই তোমার ম্যাথ বানাই দেখ না কেন তোমার এটা পারতেই হবে ভাইয়া। ঠিক আছে, এটা তোমাকে পারতেই হবে। ঠিক আছে, তো আমি ম্যাথটা বোঝাই বোঝাই করাই দিলাম, এটা ভালোভাবে একবার বাসায় করবা, তারপরে না দেখে একবার করবা, তারপরে অন্য অন্য বই তোমার যা মন চায়, যেখান থেকে তোমার প্র্যাকটিস করতে মন চায় তুমি সেখান থেকে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে চলো দেখি আমাদের পরবর্তীতে কোন ম্যাথটা দেওয়া আছে। দেখো আমাদের পরবর্তী 17 নম্বর ম্যাথ। দেখো এখানে কি বলছে যে একটি পাত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস রক্ষিত আছে, কত তাপমাত্রায় গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/3 হবে। ধরা যাক পাত্রের আয়তন কি হয়? অপরিবর্তিত থাকে। ঠিক আছে, পাত্রের আয়তন কি হয়? অপরিবর্তিত থাকে।
তাহলে চলো আমরা শুরু করি। এখন থেকে ভাই আমরা একটু র্যাপিড গতিতে অঙ্কগুলো করার ট্রাই করবো, ঠিক আছে? একটু দেরি হয়ে যাচ্ছে, তো এখন দেখি আমরা একটু দ্রুত গতিতে ম্যাথ করে কেমন মজা লাগে, ঠিক আছে? তাহলে চলো, এখানে কি দেওয়া আছে? টি1। টি1 কত দেওয়া আছে বলো তো ভাই? 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? টি1 দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, ঠিক আছে? 273 কেলভিন দেওয়া আছে। তো প্রাথমিক চাপ আমরা ধরে নিলাম কি? পি, সরি, প্রাথমিক চাপ ধরে নিলাম আমরা P1, ঠিক আছে? প্রাথমিক চাপ আমরা ধরে নিলাম P1। হ্যাঁ, তাহলে আমাদের পরিবর্তিত চাপ P2 ইকুয়াল টু কি হবে বলছে? কি চাপের 1/3 হবে, তাহলে P1 ডিভাইডেড বাই 3, ঠিক আছে? P1 ডিভাইডেড বাই 3 চূড়ান্ত তাপমাত্রা T2 ইজ ইকুয়াল টু হোয়াট? T2 ইজ ইকুয়াল টু হোয়াট? তো আলটিমেটলি আমরা এখানে ফর্মুলা জানি না যে গেলোসাকের চাপের সূত্র আমরা কি জানি? যে P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2, ঠিক আছে? P2 ডিভাইডেড বাই T2। দেখো এখানে কিন্তু আমাদের সব ভ্যালু দেওয়া আছে। P1 ইজ P1, T2 এর মান আমরা বের করব। P2 কত দেওয়া আছে? P1 ডিভাইডেড বাই 3, T2 এর এটা তো টি ওয়ান, পি ওয়ান বাই টি ওয়ান, এটা টি ওয়ান হবে, ঠিক আছে? টি ওয়ান। তো টি ওয়ান মানে কি? এখানে একটু বুঝতে হবে। টি ওয়ান মানে এখানে আমরা মানটা বসাই দিব, ঠিক আছে? মানটা বসাই দিব। তাহলে পি ওয়ান, টি ওয়ানে কত? 273, ঠিক আছে? আর এটা কি? টি টু। পি ওয়ান কাটা, তাহলে এখান থেকে আমরা যদি টি টু বের করতে চাই, তাহলে এখানে টি টু এর মানটা কত আসে? টি টু এর মানটা কত আসে বলো তো? 91 কেলভিন, ঠিক আছে? 91 কেলভিন। টি কষ্ট করে ক্যালকুলেশন করে নিও, খুবই সহজ ম্যাথ। জাস্ট ওখান থেকে একটু আপ ডাউন করলে মোটামুটি ম্যাথটা মিলে যাবে, ঠিক আছে? তাহলে এটার মধ্যে হচ্ছে আমাদের আনসার। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। আমাদের 18 নম্বর ম্যাথে কি বলা আছে? এখন আমরা র্যাপিড গতিতে আগাবো, র্যাপিড গতি, ঠিক আছে? র্যাপিড গতিতে। দেখো একটি বলছে একটি ফ্লাক্সে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপে কিছু বায়ু আবদ্ধ আছে, ঠিক আছে? এখন ফ্লাস্কের মুখ যদি সিপি দিয়ে আটকে উত্তপ্ত করা শুরু করো, মানে কি বলছি? ফ্লাস্কের মুখটা আটকাই দিয়ে আমি চাপ দিতেছি, ঠিক আছে? এটা একটু সূক্ষ্ম ভাষায় লেগছে আর কি। তো এখানে আমরা কি বলবো? সিপিটি খুলতে যদি 4 বায়ুমণ্ডল চাপের প্রয়োজন হয়, তবে কত তাপমাত্রা পর্যন্ত থেকে উত্তপ্ত করলে সিপিটি খুলে যাবে, ঠিক আছে? সিপিটি খুলে যাবে। হ্যাঁ, তো এখানে কি কি বলছে দেখো। এখানে প্রাথমিক তাপমাত্রা T1 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস, 303 কেলভিন। এটা মুখস্থ হয়ে যাবে একটা টাইমে তোমার, বুঝছো ভাইয়া? এই 30 27 যাই বলো না কেন, মুখস্থ হয়ে যাবে একটা দিনকে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 298 কেলভিন, ঠিক আছে? 298 কেলভিন। এটা কিন্তু প্রমাণ, মানে একটা আদর্শ, মানে এটা অলওয়েজ থাকে, এটা মুখস্থ রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন T1 এর ভ্যালু পাইছি। প্রাথমিক চাপ P1 এখানে কত? 1 atm, ঠিক আছে? পি হচ্ছে কি 1 atm। তাহলে শেষ চাপ P2 এখানে কত? P2 হচ্ছে কি 4 atm, ঠিক আছে? তাহলে এখানে শেষ তাপমাত্রা T2 এর ভ্যালু বের করতে বলছে। তাহলে T2 এর ভ্যালু আমরা কি করতে পারি? সে একই ফর্মুলা, P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2, ঠিক আছে? আমরা ম্যাথ করব বুলেট স্পিডে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বের করতে বলছি কি? T2, P1 এর ভ্যালু কত? 1, T1 এর ভ্যালু কত? 303, ঠিক আছে? P2 এর ভ্যালু কত? 4, T2 এর ভ্যালু কত বের করব। তাহলে এখানে T2 কত? T2 কত? 1 2, সরি, 1212 কেলভিন, ঠিক আছে? T2 এর ভ্যালু কত হচ্ছে? 1212 কেলভিন। সেলসিয়াসে তুমি নিবা না কিসে নিবা না ফারেনহাইটে নিবা, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? আমি কেলভিন পর্যন্ত বের করে দিব। এরপরে টুকু তুমি বের করে নিবা। এই পরটুকু যদি তুমি বের করতে না পারো ভাইয়া, তাহলে তুমি এই ক্লাসটা কইরো না, তুমি যাও এখান থেকে, ঠিক আছে? তাহলে চলো আমাদের 19 নম্বর ম্যাথটা দেখি। 19 নম্বর ম্যাথটা কি বলছে? সিপি আটা একটি বোতলে স্বাভাবিক চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস আছে, ঠিক আছে? অভ্যন্তরীণ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে চাপের গ্যাসের চাপটা কত হবে, ঠিক আছে? গ্যাসের চাপটা আসলে কত হবে, ঠিক আছে? গেলোসেকের চাপের সূত্র এইখানেও সেম টু সেম। তাহলে আমরা কি জানি? যে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। এই ক্যাটাগরি ম্যাথগুলা অনেকগুলো রাখার কারণ হচ্ছে কি, এই গেলোসেকের চাপের সূত্র বা রেনোর চাপের সূত্র, এটা কিন্তু রেনোর চাপের সূত্র বলে ভাই, ঠিক আছে? এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। বিভিন্ন জায়গায় এমসিকিউ থেকে এইটার থেকে দেখা যায় কি, যে এটা কেন তাদের ভালো লাগে এটা ভাই আমি জানি না, কিন্তু দেখা যায় কি এমসিকিউ বলো অঙ্ক বলো এখান থেকে কিন্তু তারা দেয়, ঠিক আছে? এখান থেকে কিন্তু তারা দেয়। এটার একটা কারণ হচ্ছে কি, তুমি পরবর্তী যখন ভার্সিটি লাইফে যাবা বা পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং লাইফে পড়াশোনা করবা, সেখানে কিন্তু তোমার এই চাপীয় সূত্র থেকে বা এর পরবর্তীতে এর অনেক অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? এই কারণে এই জিনিসটাকে প্রাথমিক পর্যায়ে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে? আমাদের এখান থেকে কিন্তু P2 এর ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে? P2, তাহলে এখান থেকে আমরা P2 বের করতে, এখানে কি হবে? P1 T2 ডিভাইডেড বাই কি হবে এখানে? T1। দেখো এখানে আমরা জাস্ট এখানে মান বসাবো আর কাজ করবো, ঠিক আছে? P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু কত বলো তো? প্রমাণ তাপমাত্রায় আমরা চাপ, প্রমাণ চাপ কি বলছিলাম? প্রমাণ তাপমাত্রা চাপ, প্রমাণ চাপ হচ্ছে কি 101325। এইভাবেই মনে রাখবো, আমি যেভাবে মনে রাখছি একদম পুরা 6টা ডিজিট মুখস্থ থাকবে। 101325, ঠিক আছে? কোনো দশমিক মশমিক গুণার টাইমই নেই, ঠিক আছে? তাহলে এখানে দেখো টি টু, এখানে এখানে টি টু কি বলছে? টি টু কত? 50 ডিগ্রি সেলসিয়াস। টি টু হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিলে কত হয়? 323 কেলভিন, ঠিক আছে? নিচে কি হবে আমাদের? T1 কত? 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, ঠিক আছে?
27 ডিগ্রি সেলসিয়াস মানে এখানে হবে কি 300 কেলভিন, ঠিক আছে। এটা আলটিমেটলি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি কি পাবা, পি2 এর ভ্যালুটা কত আসতেছে, পি2 এর ভ্যালু আসতেছে 1.09 ইন্টু 10⁵, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। এই ক্যালকুলেশন ভাই তুমি যদি না পারো, ঠিক আছে, তোমার সায়েন্স নিয়ে পড়ার দরকার নাই, ঠিক আছে। এই ক্যালকুলেশন তুমি যদি নিজে নিজে না পারো, ঠিক আছে। তাহলে চলো দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে, 20 নম্বর ম্যাথ। দেখো, স্থির চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 মিটার কিউব গ্যাসের তাপমাত্রা কত হলে আয়তন আসলে 150 মিটার কিউব হবে, ঠিক আছে। তাপমাত্রা কত হলে টেম্পারেচার বের করতে বলছে, ঠিক আছে, টেম্পারেচার বের করতে বলছে। তো আমাদের দেখো আমরা কি জানতাম যে আয়তন এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে কোন সূত্র, চার্লসের সূত্র, ঠিক আছে। আমরা চার্লসের সূত্রটা কি জানি, যে V1/T1 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে V2/T2, ঠিক আছে, V2/T2। হুম। তো এখন দেখো এখানে এই এখানে টেখানে বা ছোট শর্টকাট এগুলো করার আসলে কোনো টাইম নেই তোমার, এখন জাস্ট সূত্র বসাইতে হবে, সূত্র বসাই এখানে মানটা বসাইতে হবে, ঠিক আছে। এখন দেখো আমাদের প্রথম পর্যায়ে কি আছে, ভি ওয়ান কত দেওয়া আছে, ভি ওয়ান কত দেওয়া আছে 100 মিটার, 100 মিটার কিউব, ঠিক আছে। টি ওয়ান কত দেওয়া আছে দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে কনভার্ট করো, এটা এক মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, ঠিক আছে, এটা একদম মুখস্থ রাখতে হবে। কিছু কিছু টেম্পারেচারের কেলভিনের রূপান্তর সেটা একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু তুমি ফাইটে পিছাই যাবা। এখন ভি টু কত দেওয়া আছে 150, ঠিক আছে, 150। এখন টি টু এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো এখন টি টু আলটিমেটলি এই জিনিসটা ক্যালকুলেটর ছাড়া করা যায়, ঠিক আছে। ক্যালকুলেটর ছাড়া তোমাদের এই জিনিসটা করা প্র্যাকটিস করতে হবে। তো আমি এখানে বলে দিই, এখানে টি টু এর ভ্যালুটা কত আসছে 450 কেলভিন, ঠিক আছে, 450 কেলভিন। এখন এই 450 থেকে কেলভিন থেকে তুমি সেলসিয়াস না ফারেনহাইটে বের তোমার ব্যাপার। এখন এই কনভার্সনটা তোমাদের কিন্তু জানা থাকতে হবে। আমি কিন্তু আগেও বলছিলাম যে কেলভিন থেকে তুমি যদি সেলসিয়াসে যাও তোমার -273 করতে হবে, ঠিক আছে, -273 করতে হবে। এখন আমি তুমি কেলভিনও রাখতে পারো, যদি কেলভিন থেকে কেলভিনও রাখো, যদি সেলসিয়াসে বের করতে চাই তাহলে তুমি সেলসিয়াসও বের করতে পারো, ঠিক আছে। তো দেখো আগে আমরা গেলুসাকের চাপীয় সূত্রের অঙ্কগুলো করতেছিলাম, এখন কিন্তু হঠাৎ করে আমাদের কি চার্লসের সূত্রের অঙ্ক চলে আসছে, ঠিক আছে। তো দেখি আমাদের পরবর্তী ম্যাথটি কি আছে। তো আমাদের 21 নম্বর ম্যাথ, তো 21 নম্বর ম্যাথ কি বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 0.76 মিটার পারদ চাপে, দেখো এখানে কিন্তু একটা টুইস্ট আছে, 0.76 মিটার পারদ চাপে দিয়েছে, ঠিক আছে। গ্যাসের আয়তন দিয়ে দিচ্ছে কত 45 লিটার, কত চাপে 77 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন 30 লিটার হবে, ঠিক আছে, 30 লিটার হবে। এখানে কিন্তু দেখো এখানে তিনটা জিনিসের মধ্যে আসলে সম্পর্ক দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, আর একটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে, PVT। তো এইটার এই তিনটা জিনিসের জন্য আমাদের আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি, আদর্শ গ্যাস সমীকরণ জানি না, যে P1V1/T1 ইজ ইকুয়াল টু, আমরা কি জানি P2V2/T2, ঠিক আছে। আচ্ছা দেখো সবকিছু মান দেওয়া আছে, সবকিছু দিয়ে দেওয়া আছে, জাস্ট সূত্রতে বসাবা, বসায়া এই মান অঙ্কটা করে ফেলতে হবে। এই অঙ্কটা এরপরেও যদি কেউ না পারে তাইলে তার অবস্থা ভয়াবহ, ঠিক আছে। তো দেখো এখানে পি টু এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে। তো পি টু এর ফর্মুলাটা আমরা এখানে কি লিখতে পারি, যে P1V1T2 এখানে কি হবে T1V2, ঠিক আছে। এখানে পি ওয়ান কত দিচ্ছে 0.76 মিটার পারদ চাপ, যেহেতু আমাদের এখানে পি টু আমরা বের করতেছি, তাই আমরা পি ওয়ানের এই চাপটাকে আলটিমেটলি প্রেসারে কনভার্ট করলাম না, ঠিক আছে। প্রেসারে কনভার্ট কেন করলাম না সেটা অ্যান্সার কিন্তু ভাই আমি দিয়ে দিছি। তো দেখো এখানে পি ওয়ান কত দেওয়া আছে 0.76, ভি ওয়ান ভি ওয়ান কত আয়তন কত দেওয়া আছে 45 লিটার, ঠিক আছে। ভি ওয়ান দেওয়া আছে কত 45 লিটার। টি টু কত দেওয়া আছে 77 ডিগ্রি সেলসিয়াস। 77 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে নাও কত হবে 350 কেলভিন, 350 কেলভিন, ঠিক আছে। ক্যালকুলেশনে ফার্স্ট হইতে হবে, মুখে মুখে ক্যালকুলেশন বেশি করতে হবে, ক্যালকুলেটরের ইউজ কমাইতে হবে, নাহলে কিন্তু ভাইয়া পরবর্তীতে অনেক ভেজাল আছে। টি ওয়ান কত 300, যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস তার মানে কি এক কথা আমরা বলতে পারি কি 300 কেলভিন। ভি টু এর ভ্যালুই আমরা কি কি জানি দেখো 30 লিটার বলে দিছে, 30 লিটার। তো এখানে জাস্ট 30 বসাও। দেখো আমরা কিন্তু জাস্ট এখন ক্যালকুলেটর বলো, কেউ কেউ যদি বেশি মেধাবী হয়ে থাকো তাহলে তোমরা হাতে ক্যালকুলেশন করতে পারো। তো আমরা বেশি মেধাবী না, সেজন্য আমরা ক্যালকুলেটরই করবো। তো এখানে আমরা পি টু এর ভ্যালুটা কত পাচ্ছি 1.33 মিটার পারদ চাপ, ঠিক আছে, 1.33 মিটার পারদ চাপ। তো আলটিমেটলি কিন্তু আমাদের এই চাপটাই বের করতে বলছিল, ঠিক আছে। তাহলে কিন্তু এটা আমাদের অ্যান্সার। দেখি আমাদের 22 নম্বর ম্যাথে কি বলছে, দেখো আমাদের 22 নম্বর ম্যাথে কি বলছে। দেখো কি বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এক বায়ুমণ্ডলীয় চাপে 1 × 10⁻³ বায়ুর ভর দিয়ে দিছে এখানে 1.3 × 10⁻³ কেজি, 120 বায়ুমণ্ডলীয় চাপে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভর বের করো। অঙ্কটা কি ভাই বুঝছো নাকি জাস্ট পড়লাম তোমরাও শুনলা, কোনটা হইলো এখানে। আরেকবার পড়ি, দেখো বোঝার চেষ্টা করো, ম্যাথটা কিন্তু একটু কঠিন আছে, ঠিক আছে, এত সোজা না, এত সোজা কিন্তু না ভাইয়া। হ্যাঁ দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এক বায়ুমণ্ডলীয় চাপে 1 × 10⁻³ মিটার কিউব বায়ুর ভর দেওয়া আছে তো 1.3 × 10⁻³ কেজি, ঠিক আছে। 120 বায়ুমণ্ডলীয় চাপে এবং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার কিউব বায়ুর ভরটা আসলে বের করতে বলছে। হুম। এইখানে তোমার এই ম্যাথটা করতে হলে আমি এই ম্যাথটা বোঝাই করে দিই, এই ম্যাথটা একটা আনকমন ম্যাথ, ঠিক আছে,
সচরাচর সব জায়গায় দেখা যায় না। এই ম্যাথটা যদি পারো তাহলে মোটামুটি দেখবা যে পরবর্তীতে সবগুলাই পারতেছো। ঠিক আছে, দেখো এখানে আদি তাপমাত্রা ভাই কত দেওয়া আছে বলো তো? T1 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। আদি চাপ P1 এক বায়ুমণ্ডলীয় চাপ বলে দিছে, এক বায়ুমণ্ডলীয় চাপ বা P1 ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারি যে 1 ATM। P1 ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 ATM। তো আদি আয়তন V1, আদি আয়তন V1 এর ভ্যালু কত দেওয়া আছে? 1 × 10⁻³ মিটার কিউব, 1 × 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, V1 এর ভ্যালু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তাহলে শেষ তাপমাত্রা কত? শেষ তাপমাত্রা হচ্ছে কি T2। টি টু কত? টি টু হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি কেলভিনে নিতে চাও, বলো কেলভিনে নিলে কত হবে? 303 কেলভিন। শেষ চাপ P2, শেষ চাপ P2, P2 কত? 120 ATM, 120 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবং শেষ আয়তন V2 1 মিটার কিউব। যত প্রকার ডাটা ছিল সব এখানে লেখা শেষ। ঠিক আছে, যত প্রকার ডাটা ছিল সব এখানে লেখা শেষ। এখন আমরা ফর্মুলা ফালাবো এখানে। ঠিক আছে, আমরা এখানে ফর্মুলা ফালাবো। আচ্ছা, তো প্রথমে বায়ুর প্রাথমিক ঘনত্ব আমাদের ρ1 কিন্তু বের করা লাগবে ভাইয়া। ঠিক আছে, আমাদের কিন্তু ρ1 বের করা লাগবে, যেহেতু বায়ুর ভর বের করতে বলছে, একটু ভেজাল আছে। তো আমরা এখানে ρ1টা বের করি। ρ1 ইকুয়াল আমরা কি লিখতে পারি? m1 বাই v1। ρ ইকুয়াল m বাই v, এটা ফর্মুলা তো সবাই জানি। তাহলে এখানে m1 এর ভ্যালু কত? 1.3 ইন্টু 10⁻³ v1 এর ভ্যালু কত পাইছি? 1 ইন্টু 10⁻³ আলটিমেটলি এখানে ρ1 এর মান কত পাচ্ছি? 1.3 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আমরা বললাম কি কেজি পার মিটার কিউব। বায়ুর শেষ ঘনত্ব যদি ρ2 হয়, এখন কিন্তু আমরা একটা ফর্মুলা সবাই জানতাম, এটা মার্কা মারা ফর্মুলা, এটা সবার মনে মুখস্থ রাখতে হবে, মুখস্থ না, ঠোঁটের আগায় থাকতে হবে। এখানে কি লিখতে পারি যে ρ1 P1 ডিভাইডেড বাই ρ1 T1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? P2 ডিভাইডেড বাই ρ2 T2। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের এটা এই ফর্মুলাটা বের করার উদ্দেশ্যটা কি আসলে? আমরা এখান থেকে ρ2 এর মানটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, ρ2 এর মানটা বের করতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমরা ρ2 এর মানটা বের করতে চাই, তাহলে এখানে আমরা ρ2 এর মানটা বের করতে চাই, তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে? কি দাঁড়াবে বলো তো? P2 ডিভাইডেড বাই T2 ইনটু এখান থেকে আমরা কি লিখতে পারি? T1 ডিভাইডেড বাই P1 ইনটু এখানে কি ρ1। ঠিক আছে, এই যে ρ1টা লাস্টে থাকে, এইটার জন্যই মূলত আমরা ফার্স্টে ρ1 এর মানটা বের করলাম। এখন অনেকে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া ভাইয়া আপনি এখানে ফার্স্টে ρ1 এর মানটা কোনো কিছু না বুঝাই বের করে ফেললেন। ঠিক আছে, দেখো কিছু কিছু ম্যাথগুলো করতে গেলে তোমার আগে ফার্স্টে প্রসিডিউরটা জানা থাকতে হবে। ঠিক আছে, ফার্স্টে প্রসিডিউর জানার পর সেই এক ক্যাটাগরি ম্যাথগুলো সেইভাবে কন্টিনিউয়াসলি সলভ করতে হয়। ঠিক আছে, তুমি আগে এই P1 বাই ρ1 T1 এই ফর্মুলাটা যে লিখতে পারতা না তা না, তুমি এই ফানটা কিন্তু লিখতে পারতা, কিন্তু লেখার আগে আমরা এই ρ1 এর মানটাকে বের করে নিলাম। কেন? যাতে আমরা ক্যালকুলেশন নিতে এখন সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে P2 এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। P2 এর ভ্যালু কত হচ্ছে? 120 ATM। T2 এর ভ্যালু কত দেওয়া আছে? T2 এর ভ্যালু দেওয়া আছে কত? 303 কেলভিন। ঠিক আছে, 303 কেলভিন। এখন T1 কত? 273 কেলভিন। ঠিক আছে, 273 কেলভিন। এবং P1 কত? 1 অ্যাটমসফেরিক প্রেসার চাপ। এখন P1 ρ1 আমরা উপরের ক্যালকুলেশন থেকে কত পেয়েছি? 1.3। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখান থেকে যদি ρ2 এর মানটা বের করতে চাই, ρ2 এর মান এখানে কত পাবো? 140.55 কেজি, 140.55 কেজি। আমরা কিন্তু ρ2 পাইয়া গেছি, কিন্তু আমাদের ডাকে চাইছে কি? আলটিমেটলি ভর বের করতে বলছে। কেউ যদি এই পর্যন্ত রেখে চলে আসো, নাম্বার পাবা, কিন্তু একটু মানে নাম্বারটা একটু কমে যাবে। ঠিক আছে, তো না ফুল নাম্বার মিস করার দরকার কি? দেখো এখন কি বলছে যে 1 মিটার কিউব বায়ুর ভর বের করতে বলছে। আমরা রো পাই গেছি, আমরা কি জানি? ρ ইজ ইকুয়াল টু m বাই v। ঠিক আছে, ক্লাস 8 এর বাচ্চারা এই ফর্মুলাটা জানে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? m বের করতে হবে। m ইজ ইকুয়াল টু কি? রো ভি। রো এর মান কত পাইছি? 140.55 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তো রো এর ভ্যালু পাইছি, আর ভি এর ভ্যালু কত? 1 মিটার কিউব। ঠিক আছে, 1 মিটার কিউব। তাহলে এখন আলটিমেটলি এখান থেকে 1 কিউবগুলো সেটাই থাকে, তাহলে কি থাকবে এখানে? 140.55 কেজি। ঠিক আছে, 140.55 কেজি। তাহলে দেখো ম্যাথটা একটু ট্রিকি ছিল। ঠিক আছে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসার মতো। তো এই ম্যাথটা একটু বারবার প্র্যাকটিস করবা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এই ম্যাথটা তুমি এখন করবা, 3 ঘন্টা পরে তোমার এই ম্যাথ করতে দেবো, তুমি ডিরেক্টলি এই ম্যাথটা করতে পারবা না। ঠিক আছে, সো ভাইয়া বেশি গোনা দেখায় যে ম্যাথটা করাইলাম, ভালোভাবে বুঝো, বোঝার পরে দরকার বলে যারা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আর যাদের এরপরেও মনে হইতেছে না আমরা এই ম্যাথটা একদম পারবো, তারা ভাই স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে। দেখো আমাদের 23 নম্বর ম্যাথ কি বলছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার বায়ুতে যে তাপ দেওয়া হলো, হ্যাঁ, যে পর্যন্ত তার আয়তন ও চাপ দ্বিগুণ না হয়। এখন বায়ুর তাপমাত্রা বের করতে বলছে, বায়ুর তাপমাত্রা বের করতে বলছে। ঠিক আছে, ম্যাথটা খুবই ট্রিকি ম্যাথ, একটু ঘোরাই পেঁচাই দিছে। ঠিক আছে, আমরা কি জানি? P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু কি জানি? P2 V2 বাই T2।
ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো এখান থেকে আমরা টি টু ইজিক্যাল টু কি লিখতে পারি, টি টু ইজিক্যাল টু কি লিখতে পারি, পি টু ভি টু টি ওয়ান ডিভাইডেড বাই, এখানে কি থাকবে, পি ওয়ান ভি ওয়ান। তো এখান থেকে দেখো পি টু এর মানটা কত, এই যে এইখানে একটু ট্রিক্স আছে, কি বলছে যে তার আয়তন ও চাপ দ্বিগুণ না হয়, ঠিক আছে, দ্বিগুণের কথা কিন্তু এখানে বলে দিছে। তাহলে আমরা ধরি যদি প্রাথমিক চাপ আমরা ধরলাম, যে প্রাথমিক চাপ ধরলাম পি ওয়ান এবং শেষ চাপ ধরলাম আমরা পি টু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে পি টু ইজ ইকুয়াল টু টু পি ওয়ান। সিম্পল বিষয়, ঠিক আছে, সিম্পল বিষয়। যখন তোমাকে কোনো কিছু দেওয়া নাই তাহলে দুইটা জিনিস ধরে নিয়ে কিভাবে একটা কন্ডিশন বের করা যায় সেই কন্ডিশনটা তোমরা আগে বের করবা। তাহলে দেখো পি টু এখানে কি পাইছি, টু পি ওয়ান ইন্টু ভি টু এর ভ্যালু কত, দেখো 1 লিটার বায়ুতে শেষ পর্যন্ত কি আয়তন চাপ দ্বিগুণ না হয়, আয়তন যদি দ্বিগুণ করি 1 লিটারের দ্বিগুণ করলে কত হবে, 2 লিটার। টি ওয়ান কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তুমি যদি কেলভিনে কনভার্ট করা হবে কত, 293 কেলভিন, 293 কেলভিন। আর পি ওয়ান তো পি ওয়ানই, আর ভি ওয়ান কত, ভি ওয়ান তো ওয়ান, ঠিক আছে। আলটিমেটলি দেখো সব মান বের হয়ে গেছে, জাস্ট ক্যালকুলেটরে বসে ক্যালকুলেশন করে এখানে কত আসতেছে 1172 কেলভিন, ঠিক আছে, 1172 কেলভিন। এখান থেকে যদি আমরা এটাকে সেলসিয়াসে নেই, সেলসিয়াসে কত হবে 899 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, 899 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের তাপমাত্রা বের করতে বলছে না, তাপমাত্রা আমরা বের করে ফেলছি, ঠিক আছে। ম্যাথটা একটু সোজাই কিন্তু একটু ট্রিক্স আছে, খুব সহজে সিম্পলি ভুল করে আসবা, বুঝতেই পারবে না যে আমি ম্যাথটা ভুল করে আসছি, ঠিক আছে। সো ভাইয়া একটু ভালো করে দেখো যাতে পরবর্তীতে ভুল না হয়, ঠিক আছে। দেখি আমাদের পরবর্তী ম্যাথ 24 নম্বর ম্যাথ। 24 নম্বর ম্যাথটা কি বলছে, যে স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বায়ুর ঘনত্ব দেওয়া আছে 1.29 কেজি/মিটার কিউব, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 75 × 10⁻² মিটার পারদ চাপে ওই বায়ুর ঘনত্ব নির্ণয় করতে বলছে, এই ঘনত্ব নির্ণয় করতে বলছে, ঠিক আছে। দেখি ম্যাথটা সম্পর্কে তোমাদের কি মাথায় আসে আমার একটু বলো দেখি। আচ্ছা দেখো, আমরা একটা ফর্মুলা কি জানতাম, সেটা যে একটা ফর্মুলা কিন্তু জানতাম যে পি ওয়ান ডিভাইডেড বাই রো ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু কি জানতাম, পি টু ডিভাইডেড বাই রো টু টি টু, ঠিক আছে, এটা কিন্তু আমরা জানতাম। তো আর কি জানা লাগবে এখানে, তো জাস্ট এখানে জাস্ট খালি মানগুলা বসাই দাও। দেখো এখানে পি ওয়ান এর ভ্যালু কত, পি ওয়ান এর ভ্যালু হচ্ছে 76, স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় বলছে, স্বাভাবিক চাপে এখানেই কত, চাপটা কত, 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 0.76 ডিভাইডেড বাই রো ওয়ান কত দিচ্ছে 1.29, আর টি ওয়ান কত দিছে, টি ওয়ান দেখো স্বাভাবিক চাপ ও তাপমাত্রা, তার মানে কি 273 কেলভিন, ঠিক আছে, 273 কেলভিন। তো আলটিমেটলি এখানে যদি আমরা পি টু আমরা কি বের করবো, না সরি পি টু বের করবো না, আমাদের পি টু কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, পি টু কিন্তু দেওয়া আছে, আমরা বের করবো কি ঘনত্ব বা রো টু, ঠিক আছে, রো টু এর মানটা বের করবো। তাহলে দেখো এখানে পি টু কত দেওয়া আছে, যে 75 × 10⁻², 75 × 10⁻², রো টু এর মানটা আমরা জানি না, টি টু এর মানটা আমরা 30 ডিগ্রি সেলসিয়াস বলছে, 273 প্লাস 30 কত হবে 303, ঠিক আছে, সরি 303 না 300, ঠিক আছে, 273 প্লাস হবে 303, ঠিক আছে, আমরা লিখলাম। এখন লেখার পর আমাদের কি হবে, রো টু এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, রো টু এখানে একটু ভুল হয়েছে 303 হবে ভাই, ঠিক আছে, তাড়াতাড়ি বলতেছে, স্লাইডলি একটু ভুল হয়ে দিতেছে ভাই, ডোন্ট মাইন্ড। তো দেখো এখানে রো টু এর ভ্যালু এখানে তোমাদেরকে এটাও কি আবার পরের লাইন করে দেখাই দিতে হবে বলো তো, এটা কি করে দেখানোর কোনো দরকার আছে, কোনো দরকারই কিন্তু নাই। তুমি জাস্ট এটা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটর ছাড়া ভাইয়া এই ম্যাথ তুমি জিন্দিগিতে করতে পারবে না, গ্যারান্টিতে বলে দিলাম, ঠিক আছে। যদি এই ম্যাথ করতে পারো তাইলে সে এমআইটি পর্যন্ত এমনি চান্স পেয়ে যাবা যদি এটা করতে পারো, ঠিক আছে, আমি এটা ডিরেক্ট বলে দিলাম, যাও। তাহলে ক্যালকুলেটর বসে এখান থেকে আমাদের রোটের ভ্যালুটা কত আসে, 1.158 কেজি/মিটার কিউব, ঠিক আছে, 1.158 কেজি/মিটার কিউব। তো দেখো আলটিমেটলি আমাদের ঘনত্ব বের করতে বলছিল, আমরা ঘনত্ব বের করছি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখি আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে, আমাদের আজকে লেকচারের শেষ ম্যাথ, আমরা এক লেকচারে 25টা ম্যাথ কভার আপ করলাম। তো দেখো শেষ ম্যাথটা কি বলছে, যে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ যদি 10⁵ নিউটন/মিটার স্কয়ার হয়, তাহলে হ্রদের গভীরতা কত, ঠিক আছে, এই জিনিসটা বের করতে বলছে।
দেখো, অনেকেরই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারে প্রথমত যে কনসেপচুয়াল ম্যাথটা থাকে সবার মাঝে থাকে কি, আমার এখানে বায়ু বুদবুদের রদের তলদেশের ম্যাথগুলো কই সেটা কই গেল। দেখো ভাই, তোমাদের জন্য রদের তলদেশের ম্যাথটা আজকের টুইস্ট সাগা বা লাস্ট ম্যাথ, ঠিক আছে? তো দেখো এখানে এই ম্যাথটা বুঝাই বুঝাই করব, লাস্ট ম্যাথ মজার সাহায্য করব, একটু ভালোভাবে খেয়াল করো। আমরা বুঝতেছি যে অনেকক্ষণ ধরে ক্লাসটা চলতেছে, তো অনেকেরই বোরিং লাগতে পারে, তবে ভাই যে ম্যাথগুলো আমরা আজকে করাই দিলাম, দেখবা যে এই ম্যাথগুলো কিন্তু সবগুলো একটাও কিন্তু মানে ইম্পর্টেন্ট ছাড়া না, ঠিক আছে? সবগুলাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জায়গাগুলোতে এই ম্যাথগুলো থেকে আহ, পরীক্ষায় দিয়ে থাকে। এখন ভাই তোমাদের ভালোর জন্য আমি করলাম, এখন তোমাদের যদি মন চায় তোমরা দেখো, না চাইলে তো আমি জোর করে ভাই তোমাদের পড়ালেখা করে দিতে পারবো না, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে যে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে কত গুণ হয়েছে? 5 গুণ হয়েছে, ঠিক আছে? এখন বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা কত সেটা বের করো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে এখানে একটা হ্রদ আঁকাই আগে, ঠিক আছে? আমরা এখানে আগে একটা হ্রদ আঁকাই। এই ম্যাথটা আমরা একদম বুঝে বুঝে আস্তে আস্তে করবো, ঠিক আছে? তো ধরলাম এটা একটা হ্রদ, ঠিক আছে? এটা একটা হ্রদ, এটা হ্রদের পানি। তো ফার্স্টে বলছে কি যে তলদেশ থেকে, হ্যাঁ, তলদেশ থেকে উপরে আসে। এখন ধরলাম যে এই তলদেশে একটা বায়ু বুদবুদ আছে, ঠিক আছে? এই বায়ু বুদবুদটা কন্টিনিউয়াসলি উপর দিকে উঠতেছে। তো তাহলে আমরা যদি ডায়াগ্রামটা এখানে একটু ড্র করি, তাহলে দেখো এখানে আসলে তার কি একটু বাড়বে, এখানে আসলে কি আর একটু বাড়বে, আর এখানে আসলে কি বড় হয়ে একসময় এই বুদবুদটা ফেটে যাবে, ঠিক আছে? এই বুদবুদটা এখানে এসে কি একটা টাইমে ফেটে যাবে, হ্যাঁ। তাহলে আমরা এখান থেকে দেখো একটা জিনিস কিন্তু লিখতে পারি যে আমরা কি ধরতে পারি যে হ্রদের তলদেশে, হ্রদের তলদেশে যখন বায়ু বুদবুদটা থাকে তখন এর চাপ, ঠিক আছে? হ্রদের তলদেশে এর চাপ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এই বায়ুমণ্ডল, এই যে বায়ুমণ্ডল আছে এই উপরে, এই বায়ুমণ্ডলও কিন্তু নিচের দিকে একটা প্রেসার ক্রিয়েট করতেছে না ভাইয়া? তোমার কি মনে হয় বায়ুমণ্ডল প্রেসার ক্রিয়েট করতেছে না? অবশ্যই এখানে তারা একটা প্রেসার ক্রিয়েট করতেছে, ঠিক আছে? তো এই প্রেসার আবার পানিও কিন্তু এই বুদবুদটার উপরে নিচের দিকে তখন একটা প্রেসার ক্রিয়েট করতেছে, ঠিক আছে? প্রেসার ক্রিয়েট করতেছে, তাহলে এখানে আমাদের প্রেসার ক্রিয়েট হচ্ছে কয়টা? দুইটা। সেটা কি কি? সেটা হচ্ছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার প্লাস ওয়াটার, ঠিক আছে? অ্যাটমসফিয়ার প্লাস ওয়াটার, এখানে কি পানি এবং বায়ুমণ্ডল দুইজনেই চাপ প্রয়োগ করতেছে, চাপ প্রয়োগ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে বায়ুমণ্ডলের চাপ, এই বায়ুমণ্ডলের চাপটাকে আমরা ধরলাম কি? এই বায়ুমণ্ডলের চাপটাকে ধরো আমরা ধরলাম পি, ঠিক আছে? বায়ুমণ্ডলের চাপটাকে আমরা ধরলাম পি। এখন হ্রদের গভীরতা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যদি এইচ হয়, হ্যাঁ, এবং ঘনত্ব তো রো, এটা সবাই জানে, এবং গভীরতা জি, তাহলে এখান থেকে এই চাপ পি ওয়ান, এই চাপ পি ওয়ান, এটার ফর্মুলা আমরা লিখতে পারি পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, ঠিক আছে? এখানে কি আর ডিটেলসে বলার আছে, আর বাড়তি কথা বলার কোনো দরকার আছে? এই জিনিসটা মাথায় রাখবা। তলদেশে যখন নিচে থাকবে তারপর দুইটা জিনিস কাজ করবে, একটা হচ্ছে বায়ুমণ্ডল, একটা হচ্ছে কি পানি, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা পি ওয়ানটা পেয়ে গেলাম, হ্যাঁ। এখন পানির ওই বুদবুদটা যখন আস্তে 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 পানির উপরই পৃষ্ঠে চলে যাবে, হ্যাঁ, পানির উপরে পৃষ্ঠে যখন আসবে তখন এর উপর আসলে কি কাজ করবে? এর উপর তখন পানির সার্ফেসটা কিন্তু সে উপরে চলে আসছে, পানির লেয়ারের উপরে চলে আসছে, কিন্তু তখন তার উপর কিন্তু একমাত্র কোনটা কাজ করতেছে? অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল তার উপর নিচের দিকে চাপ দিচ্ছে, বিধায়ী কিন্তু সে পানির উপরে তলে অবস্থান করতেছে। কিন্তু যদি চাপটা না দিত তাহলে কিন্তু উপরেই চলে যেত, আরো উপরে চলে যেত, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে যখন পানির উপরিতলে আসে তখন আমাদের চূড়ান্ত চাপ বা পি টু, পি টু হয়ে যাবে কি পি, এই যে আমরা ধরছিলাম যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা পি দেওয়া আছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছিলাম। তো দেখো এখন আমরা এখানে যে মানগুলো আছে সেই মানগুলো একটু বসাই দিই। তো মানগুলো এখানে আমরা কিভাবে বসাবো? দেখো এখানে বায়ুমণ্ডলের চাপ পি, পি ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে 10⁵ প্যাসকেল, ঠিক আছে? পি ইজ ইকুয়াল টু কি জানি? 10⁵ প্যাসকেল। এখন আমরা ধরি যে ধরা যাক প্রাথমিক আয়তন কি? ধরা যাক প্রাথমিক আয়তন আমরা ধরলাম ভি ওয়ান, হ্যাঁ। এখন চূড়ান্ত আয়তন ভি টু, এখন উপরের দিকে যত যাবে তত কি বাড়বে? বলছি কি 5 গুণ হয়, তাহলে কি হবে? এখানে 5v1, ভি টু ইজ ইকুয়াল টু কি হবে? 5v1, এটা হবে কি না? আচ্ছা, তো দেখো এখন এখানে পানি ঘনত্ব রো, রো দেওয়া আছে কত? 10³ বা 1000 কেজি/মিটার কিউব, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? একটা কিন্তু মুখস্থ থাকতে হবে। আবার জি এর ভ্যালু, জি এর ভ্যালু আমরা লিখবই না, জি এর ভ্যালু আমরা জানি। এখানে হ্রদের গভীরতা এইচ ইজ ইকুয়াল টু কত? হোয়াট। তো আমরা এখানে সর্বপ্রথম কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? আমরা এখানে বয়েলের ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে? তো আমরা বয়েলের ফর্মুলা অনুযায়ী এখানে কি জানি যে P1V1 ইজ ইকুয়াল টু P2V2, এই ফর্মুলাটা কিন্তু আমরা বয়েলের সূত্র অনুসারে জানি। এখন দেখো এখানে আমরা পিওন কি পাইছিলাম? পিওন কি? হ্রদের তলদেশের চাপ। তো হ্রদের তলদেশের চাপের জন্য আমাদের টোটাল ফর্মুলাটা আমরা এখানে ইকুয়েশন দাঁড় করেছিলাম যে পি প্লাস এইচ রো জি, ঠিক আছে? এই ইকুয়েশনটা আমরা এখানে দাঁড় করেছিলাম। এখন ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু
ইন্টু V2, ঠিক আছে? আমরা কিন্তু ইকুয়েশন লেখা শেষ, ঠিক আছে? ইকুয়েশন কিন্তু লেখা শেষ। এখন এই দেখো, এই যে ইকুয়েশনটা লেখলাম এখানে কিন্তু হালকা কিছু জটিলতা আছে। সেই জটিলতাটা কি? দেখো এখানে P2 আছে, আবার V1 আছে, সব জটিলতা ক্লিয়ার হয়ে যাবে এখন। দেখো এখানে আমরা P প্লাস এইচ রো জি এই জিনিসটাকে এইভাবেই রাখলাম, ঠিক আছে? এখন ধরলাম এই যে V1, হ্যাঁ, এই ভি ওয়ান তো আমরা মান জানি না। এখন পি টু এর ভ্যালু আমরা কি জানি? পি জানি। আর ভি টু এর ভ্যালু কি জানি? দেখো ভি টু এর ভ্যালু কিন্তু আমরা জানি 5v1। এই যে এইখান থেকে আসলে এই ভি ওয়ান আর এই ভি ওয়ান, এই ভি ওয়ান নক আউট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখো আমাদের এখান থেকে একটা সহজ ইকুয়েশন চলে আসলো। তো এখানে কি থাকলো? পি প্লাস এইচ রো জি প্লাস আলটিমেটলি এখানে থাকলো কি আমাদের 5p। এখন তুমি কেন এইটার একটা বাচ্চারাও তুমি যদি এটা সলভ করতে বলো, সে সলভ করে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো দেখো এখানে কি থাকতেছে আমাদের এইচ রো জি ইজ ইকুয়াল টু থাকবে কি 4p, 4p, ঠিক আছে? তো দেখো আমাদের বের করতে বলছে কি হ্রদের গভীরতা বের করতে বলছে, তাহলে এখানে কি হবে? এইচ, এইচ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 4p ডিভাইডেড বাই রো জি। এখন দেখো 4, 4 ইন্টু পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু আমরা লিখছি 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রো, রো এর ভ্যালু কত? 1000 কেজি পার মিটার কিউব, জি এর ভ্যালু হচ্ছে 9.10। সবগুলো মান আমাদের জানা, ক্যালকুলেটরে বসায় ঠাস ঠুস করে ম্যাথটা করে ফেলবা। সেটা কিভাবে কি? আমরা দেখো অ্যান্সারটা আগে বের করে রাখছিলাম, সেটা হচ্ছে কি 40.82, ঠিক আছে? 40.82 কি হবে? মিটারে ছিল, তার মানে উচ্চতা হবে 40.82 মিটার। দেখো আমরা এই যে ম্যাথটা সলভ করলাম, আজকে 25টা ম্যাথ সলভ করলাম, লাস্টে এই টাইপের ম্যাথটা সলভ করলাম। এই ম্যাথগুলা কিন্তু দেখো প্রত্যেকটা ভাই ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি যে সর্বশেষ যে ম্যাথটা সলভ করালাম, এই ম্যাথটা খুব সহজে কিভাবে আসলে করা যায় সেটা দেখা দিলাম। অনেকে অনেক এই ম্যাথটা পেঁচায় পেঁচায় অনেক কিছু করছে, আসলে তো পেঁচানোর কিছু নাই। তুমি একটা জিনিস মনে রাখবা, হ্রদের তলদেশে যখন বায়ু বুদবুদ থাকে তখন তার উপর ডাবল প্রেশার কাজ করে। ডাবল প্রেশার কোনটা কোনটা কাজ করে? অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করে, একটা হচ্ছে ওয়াটারের প্রেশার কাজ করে, ঠিক আছে? এখন যখন এই বায়ু বুদবুদটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, ওয়াটারের প্রেশার তার তো কাজই করতেছে না। যখন ওয়াটার সারফেস এসে যাবে তখন কি তার ওয়াটার প্রেশার কাজ করবে? তাহলে আমি কেন ওয়াটার প্রেশার যোগ করবো? তাহলে তো এটা কমন সেন্সের বিষয় যে যখন এটা এই বায়ু বুদবুদটা ওয়াটার সারফেসে যাবে তখন এর উপর অ্যাটমসফিয়ারিক প্রেশার ছাড়া আর কোনো প্রেশার কাজ করবে না। তাহলে আমাদের এই P2 বা সর্বশেষ চাপ যেটা বায়ুমণ্ডলিক চাপ বেরোবে সেটাই। আর এখন P1টা কি হবে? বায়ুমণ্ডলিক চাপ প্লাস এই পানির জন্য যে চাপ সেটা। এখন আমার তারপরে তো বয়লের ফর্মুলা আমরা জানি যে P1 V1 ইজ ইকুয়াল টু কি P2 V2। এখন জাস্ট আলটিমেটলি মানগুলো বসাবা, মানগুলো বসানোর পর এখানে যেটা আসবে সেটাই অ্যান্সার। এই ক্যাটাগরির ম্যাথগুলোতে পেঁচানোর আর কোনো সুযোগ নাই ভাইয়া, ঠিক আছে? যদি পেঁচানোর থাকে এই ছোটখাটো জায়গাতেই পেঁচায়, এগুলো আমি একদম টোটাল ক্লিয়ার করে দিছি, ঠিক আছে? তো আর এই ম্যাথগুলো করার জন্য একটা শর্টকাট আছে। এই শর্টকাট সিরিজগুলো আমরা মোটামুটি পরবর্তী একটা শর্টকাটের জন্য এই চ্যাপ্টারের শর্টকাট সিরিজ রাখবো। তো সেইখানে দেখানোর ট্রাই করবো, ঠিক আছে? তো তাহলে ভাই আজকে এই পর্যন্তই। এই ম্যাথগুলো বারবার একটু ভালো করে প্র্যাকটিস করো। আমি আবারও বলতেছি এই ম্যাথগুলো তুমি এখন চাই যদি বন্ধ করে ফেলাও, বন্ধ করে ফেলার 3-4 ঘন্টা পরে কিন্তু তুমি এগুলো তোমার করতে দিলে পারবা না, ঠিক আছে? তুমি যদি বিশ্বাস নয় তুমি নিজে এটা প্র্যাকটিস করে দেখো তুমি কতটুকু পারো, ঠিক আছে? তো বারবার প্র্যাকটিস করা লাগবে, বারবার প্র্যাকটিস করলে ইফিসিয়েন্সি বাড়বে, ঠিক আছে? আর ইফিসিয়েন্সি বাড়লে তুমি বিভিন্ন জায়গায় একদম প্রপারলি হিট করে আসতে পারবা, ঠিক আছে? তো তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।